আচ্ছা, ঠিক আছে, রেকর্ডিং স্টার্ট করলাম। ওকে। তো আজকের এজেন্ডা কি? আজকের এজেন্ডা হচ্ছে আম, গতদিন যেই ইয়াগুলো নিয়ে আলোচনা করছিলাম, লাস্টের যে প্রবাবিলিস্টিক যে ইয়েটা ছিল ওইটা নিয়ে আরেকটু আমি কথাবার্তা বলবো, জাস্ট একটু রিভাইজ করা। কারণ ওইটা আসলে ওয়ান অফ আওয়ার মেইন চ্যানেলস হবে অ্যানালাইসিস করার সময়। তো হ্যাঁ, সো আমি আগে একটু ইরর কারেকশন নিয়ে কথা বলি, তাহলে হয়তো আর কি মোটামুটি বেশি রিলেট করা যাবে যে কেন ওইটা নিয়ে কথাবার্তা বলতে যাচ্ছি। সো আমি এখন যে ইরর ইরর বা ইরর কারেকশনের কথা বলবো, দিস ইজ কমপ্লিটলি ক্লাসিক্যাল ইরর কারেকশন, এইগুলো আর কি। ঠিক আছে, যেটা হচ্ছে যে রেগুলার আমরা যখন কমিউনিকেট করি, যেমন রাইট নাও আমি আপনাদের সাথে ওভার দি ইন্টারনেট কথাবার্তা বলতেছি, রাইট? তো এটার মধ্যেও যে প্রত্যেকটা বিট যাচ্ছে, অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে অনেক বিট লস হয়ে যায় অমুক তমুক, তারপরেও মানে 100% রিয়েল লাইফে যা পাঠাচ্ছে আপনার কাছে যে সেটা পৌঁছাবে না। ঠিক আছে, রিয়েল লাইফে কখনোই এমন হয় না, অনেক ধরনের ইরর হয়। তবে সবচেয়ে সিম্পল ইরর যেটা আর কি অ্যানালাইসিস করা পসিবল, আমাদের জন্য একদম মানে লজিক লেভেলের ইরর বলতে পারেন। মানে ধরেন আপনার সাথে আমার কমিউনিকেশন করতে এলাম, তো বাইরে থেকে নয়েজ ঢুকতেছে, আহ, এটা হতে পারে। তারপরে হয়তো আমি আপনার কাছে ইনফরমেশন পাঠাচ্ছি, ইনফরমেশন পুরোটা গেল না, যেটা যে প্যাকেট লস বলে। তারপরে ধরেন আমার ইনফরমেশনের সাথে আরেকজনের ইনফরমেশন ওভারল্যাপ হয়ে গেল, এরকম অনেক ধরনের ইস্যু হইতে পারে। ঠিক আছে, ক্রস টক হইতে পারে, যেমন অনেক সময় ছোটবেলায় যখন আমরা ডিশ টিভিতে, ডিশ অ্যান্টেনা টিভি গুলোতে যখন দেখতাম যে একটা চ্যানেলের মধ্যে আরেকটা চ্যানেলের ইনফরমেশন আর কি কাইন্ড অফ ঢুকে গেছে। হ্যাঁ, তো এই ধরনের যেগুলো সবই আর কি এনিথিং আনওয়ান্টেড যেটা আমাদের ইনফরমেশনকে ডিস্টর্ট করে দিচ্ছে, সেটাকে আমরা নয়েজ বা ইরর বলবো। ঠিক আছে, তো ইরর অনেক ধরনের হইতে পারে, তবে ওই যে সবচেয়ে সিম্পল কেস যেটা, ধরেন ক্লাসিক্যালি যদি আমি থাকি এবং ডিজিটালে যদি আমরা থাকি, ঠিক আছে, দ্য মেইন রিজন ওয়াই উই মুভ ফ্রম অ্যানালগ টু ডিজিটাল, যেমন ছোটবেলায় আমরা যে ডিশ টিভি রেডিও এগুলা দেখতাম, সেগুলা ছিল হচ্ছে অ্যানালগ। ঠিক আছে, অ্যানালগ মিন্স যে আমাদের ভোল্টেজ বা ইনফরমেশনের ভ্যালুগুলো আর কি, সে কথার কথা -15 থেকে +15-এর মধ্যে যে কোনো কিছুই হইতে পারে। ঠিক আছে, কিন্তু ডিজিটাল সিস্টেমে শুধু 0 অর 5। ঠিক আছে, আর কিছু নাই। ঠিক আছে, জাস্ট এই দুইটা স্টেট আছে। এটাই তো বাইনারি সিস্টেম, এবং এইটাই হচ্ছে আমাদের ডিজিটাল কমিউনিকেশন সিস্টেমে ইউজ করি আমরা। এটা ইন্ট্রোডিউস করার মেইন রিজন ছিল যে আমাদের আহ, কি বলে, এই ইনফরমেশন ইয়ে করা, যেমন ধরেন কম্পেয়ার টু ধরেন টিভি, আমাদের এখন ইউটিউবের কথা চিন্তা করেন। ঠিক আছে, কোনো ঝিরঝিরা নাই। অ্যান্ড ইভেন ধরেন ওই যে এখন কি জানি আকাশ টিভি নাকি হ্যান ত্যান ম্যান ত্যান, যদি আমি নিজেও টিভি দেখি না। তো ওগুলো আর কি সবকিছু ডিজিটাল ডিজিটাল কমিউনিকেশনে বেসিক্যালি কোনো ঝিরঝিরা নাই। বিকজ এই ঝিরঝিরার বিষয়টা ছিল হচ্ছে অ্যানালগ সিস্টেমের একটা ইরর, এবং ওই ইররটাকে দূর করার জন্য আসলে ডিজিটাল সিস্টেম ইন্ট্রোডিউস করা হয়েছে। যেমন কম্পিউটারও ফার্স্ট যখন কম্পিউটার আবিষ্কার করা হয়েছে, তখন ওটার নাম কিন্তু ছিল যে অ্যানালগ মেশিন আর কি। ঠিক আছে, তো পরে আমরা ডিজিটালে মুভ করছি, আম, কারণ ইররের কারণে। ঠিক আছে, তো আম, এটার মেইন রিজন যেটা, সেটা হচ্ছে যে ধরেন আমরা যদি বলি যে 0 মানে হচ্ছে 0 ভোল্ট, আর 1 মানে হচ্ছে 5 ভোল্ট, আর কোনো ভোল্টেজ আসবে না। তো আমাদের যে ইনফরমেশনগুলো থাকে আপনারা দেখছেন যে এরকম পালস ট্রেনের মতো থাকে। ঠিক আছে, 0 আর 5। তো এইটা যখন একজন সেন্ডার এই ইনফরমেশনটা সেন্ড করে, একজন রিসিভারের কাছে গিয়ে যখন পৌঁছায়, তখন দেখা যাচ্ছে একটু ডিস্টর্টেড হয়ে যায়, অনেকভাবেই ডিস্টর্টেড হয়। ঠিক আছে, তো এরকম হয়তো ডিস্টর্টেড হইলো, বাট স্টিল যেহেতু আমরা জানি যে এটা জাস্ট দুইটা লেভেলের মধ্যে আর কি ইয়া করে পাঠানো হয়েছে, তো ডেফিনেটলি যখনই আমরা এরকম কোনো পিক দেখি, আমরা বুঝতে পারি যে আচ্ছা এটা আসলে 5 ভোল্ট ছিল, কিছুটা আর কি নেমে গেছে। বা এখানে কিছুটাই যে এরকম এক্সাক্ট জিরোতে না পৌঁছালেও ইটস ফাইন, আমরা বুঝতে পারি যে আচ্ছা এটা অ্যাকচুয়ালি 0 ভোল্ট ছিল। ঠিক আছে, অ্যানালগে কিন্তু এইটা আর কি ইনফরমেশন ডিস্টরশন হয়ে যেত। ঠিক আছে, তো হ্যাঁ, মানে আরো অ্যাকুরেটলি যদি আমি আপনাদেরকে বলতে চাই, তাহলে হচ্ছে ধরেন 0 ভোল্ট থেকে 2 ভোল্টের মধ্যে যা থাকবে,
ঠিক আছে, এগুলো সবই হচ্ছে আপনার লজিক্যালি জিরো ধরা হয়। ঠিক আছে, দিস ইজ জিরো, দ্য ইনফরমেশন জিরো। আর ধরেন 3 ভোল্ট থেকে 5 ভোল্ট, ঠিক আছে, 3 ভোল্ট থেকে 5 ভোল্ট, এটাতে হচ্ছে আমাদের লজিক্যাল ওয়ান ধরা হয়। স্যাটেলাইট কমিউনিকেশন ডিজিটাল কিনা, যেটা হচ্ছে যে ধরেন মানে আমাদের এখন অলমোস্ট সব কমিউনিকেশনই আমরা ডিজিটালি করি। ঠিক আছে, আম, যেরকম ধরেন এই যে জিপিএস ন্যাভিগেশন যে আমরা করি, এইটাও তো আসলে স্যাটেলাইটের সাথে কমিউনিকেট করতে হয়। ঠিক আছে, তারপরে ধরেন এই যে ইনফ্যাক্ট আকাশ টিভি টিভি এগুলা এগুলাও আসলে তো ডিশ অ্যান্টেনা ইউজ করে। তো এগুলো আসলে বাউন্স অফ হয়ে আসে। তো জাস্ট জিনিসটা হচ্ছে যে আপনি যদি অ্যানালগ ইনফরমেশন ইউজ করেন, তাহলে আসলে 0 ভোল্ট মানে একটা কিছু, 0.1 ভোল্ট মানে আরেকটা কিছু, 0.2 ভোল্ট মানে আরেকটা কিছু। ঠিক আছে, সো লেট লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল। যেমন আপনারা যদি হচ্ছে 251 বা 350 এগুলো যদি করে থাকেন, ঠিক আছে, এখানে আপনারা হচ্ছে অপ অ্যাম্প নামে একটা জিনিস ইউজ করছেন, অপারেশনাল অ্যাম্পলিফায়ার। ঠিক আছে, তো এইটা একটা বেসিক্যালি অপারেশনাল অ্যাম্পলিফায়ার মানে হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেশনের অপারেশন, এবং এটা অ্যাম্পলিফায়ার হিসেবেও কাজ করে। তো এই যে ম্যাথমেটিক্যাল অপারেশনটা করে এটা সম্পূর্ণ অ্যানালগ। ঠিক আছে, এবং আহ, মানে দিস ওয়াজ ওয়ান অফ দ্য টার্নিং পয়েন্টস ইন প্রবাবলি ওয়ার্ল্ড ওয়ার 1, যেটাতে হচ্ছে তারা অপ্যাম্প ইউজ করছিল। ওয়ান নাকি টু খেয়াল নাই, মানে হচ্ছে আপনার মিসাইল কন্ট্রোলের জন্য ইউজ করছিল, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, হোয়াট এভার, এইখানে আর কি এখানে একটা অ্যানালগ, মানে সো বেসিক্যালি ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান মেক অ্যানালগ কম্পিউটার্স আউট অফ অপ্যাম্পস। ঠিক আছে, তো অপ্যাম্পের ক্ষেত্রে যেমন অপ্যাম্প দিয়ে আপনারা হয়তো এগুলো পড়ছেন যে অ্যাডার সার্কিট বা সামথিং সামথিং এরকম টাইপের কিছু পড়ছেন, ইনভার্টিং অ্যাডার, নন ইনভার্টিং অ্যাডার। ঠিক আছে, তো মেইন পয়েন্ট হচ্ছে যে হ্যাঁ, আপনার ভিতরে ডিটেলসে আমি কিছুই যাব না। অপ্যাম্প এরকম টাইপের লেখা হয়। এখানে ধরেন আপনি দুইটা ইনপুট দিলেন। সো ফর এক্সাম্পল আপনি 5 আর 6 যোগ করে 11 বানাতে চাচ্ছেন। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা করতে যাচ্ছেন। তো অ্যানালগ কম্পিউটেশনে এটা লিটারালি 5 ভোল্ট প্লাস 6 ভোল্ট দুইটাকে যোগ করে 11 ভোল্ট করে দেয়। ঠিক আছে, সো এটা হচ্ছে অ্যানালগ কম্পিউটেশন। ঠিক আছে, ভার্সেস ধরেন আপনারা তো জানেন যে ডিজিটাল কমিউনিকেশনে কি করে, ডিজিটাল সার্কিটে যেটা করে 5কে বাইনারিতে রিপ্রেজেন্ট করে। সো 101, 6কেও বাইনারিতে রিপ্রেজেন্ট করে, সো 110, এবং দুইটাকে যখন যোগ করে আমরা ওই যে ধরেন 260 কোর্সেস আপনারা দেখছেন যে কিভাবে যোগ টোগ করে, ইত্যাদি ইত্যাদি। তো ওখানে এটার আউটপুটটা আসবে 1011। ঠিক আছে, উইচ ইজ 11। ঠিক আছে, তো সবকিছু আর কি বাইনারিতে কনভার্ট করে আমরা কাজ করি ডিজিটাল সার্কিট গুলা, ডিজিটাল সিস্টেম গুলাতে। ভার্সেস অ্যানালগে লিটারালি 5 ভোল্টের সাথে 6 ভোল্ট যোগ করা হয়। তো এখানে দেখেন আপনারা কিন্তু বুঝতে পারতেছেন যে ইস্যুটা কি হইতে পারে। যেমন এইখান থেকে 11 ভোল্ট থেকে কিন্তু হালকা একটু যদি কমে যায়, সে ফর এক্সাম্পল 10.9 ভোল্ট, দ্যাট মিনস আমার অ্যানালগ কম্পিউটার কিন্তু রং রেজাল্ট দিচ্ছে। যে 5 ভোল্ট প্লাস 6 ভোল্ট 11, সো 5 প্লাস 6, আমি এটাকে একটা ক্যালকুলেটরের মতো ইউজ করতেছি, 5 আর 6 যোগ করে সে কাইন্ড অফ বলতেছে 10.9। আসলে যেটা হয়েছে যে আইডিয়ালি সে 11 ভোল্টই দিত, কিন্তু ওই তো রিয়েল লাইফ বিভিন্ন লস টস থাকে, তার জন্য হয়তো 0.1 ভোল্ট কমে গেছে। এবং 0.1 ভোল্ট আসলে আমি খুবই খুবই জেনারেস ভাবে ধরছি, রিয়েল লাইফ আরো কমে, বেশি কমে যাবে। ঠিক আছে, এবং আরো তো উল্টা, আপনি এক জায়গা থেকে যদি আরেক জায়গায় পাঠাইতে চান, তাহলে তো আরো বাজে অবস্থা। ঠিক আছে, তো যাই হোক, সো দিস ইজ ওয়াই আমরা এখন আর অ্যানালগ কম্পিউটেশন ইউজ করি না। ঠিক আছে, ডিজিটাল কমিউনিকেশন ইউজ করি, কারণ এটার রেঞ্জটা বড়। ঠিক আছে, এখানে আমি যে বলছি যে 3 ভোল্ট থেকে 5 ভোল্টের মধ্যে পাইলেই সে বুঝবে যে ওকে, দিস ওয়াজ লজিক্যাল ওয়ান। ঠিক আছে, মাঝখানে 2 থেকে 3 ভোল্ট এটা বেসিক্যালি মানে ধরেন নট অ্যালাউড বা নো ম্যানস জোন টাইপের আর কি, যে এইখানে আসলে ওই ডেটাটা ভ্যালিড না। ঠিক আছে, নো ম্যানস জোন টাইপের আর কি। ঠিক আছে, যেমন দুইটা দেশের মধ্যে বর্ডার থাকে, যে মাঝখানে যেমন বাংলাদেশ ভারতের মাঝখানে কিছু এরিয়া আছে যেটাকে নো ম্যানস জোন বলা হয়, ওইটা আসলে কারোর অংশের মধ্যেই না। ঠিক আছে, এরকম আর কি। তো টু 2 ভোল্ট থেকে 3 ভোল্টের মধ্যে যদি আসে, তো 2.5 ভোল্ট যদি আসে, উই ডোন্ট নো ওয়াজ ইট জিরো, জিরো লজিক্যাল জিরো, অর ওয়াজ ইট লজিক্যাল ওয়ান, উই ডোন্ট নো। ঠিক আছে, তো বাট আদার দ্যান দ্যাট, আপনি মোটামুটি আর কি যে 3 ভোল্ট থেকে 5 ভোল্টের মধ্যে পাইলে বুঝবেন যে ওকে, দ্যাট ওয়াজ লজিক্যাল ওয়ান, পাঠানো হয়েছে ইনফরমেশন। আর 0 থেকে 2 এর মধ্যে গেলে পাঠানো হয়েছে জিরো। আচ্ছা, তো এটা এতবার কেন বলতেছি? আচ্ছা, এটা এতবার বলার মেইন রিজন হচ্ছে, লেটস গেট ব্যাক টু
কোয়ান্টাম কম্পিউটিং। ঠিক আছে, আপনাদের অ্যানালগ ক্লাসিক্যাল কম্পিউটিং যেমন আছে, কিন্তু ওইটা বাদ দিয়ে আমরা এখন ডিজিটাল কম্পিউটিং করতেছি। বাই দ্য ওয়ে, আবার এখন আমরা আবার অ্যানালগ কম্পিউটিং এর দিকেও আগাচ্ছি ফর এফিসিয়েন্সি রিজন, বাট হচ্ছে ওটা পরের কথা। ঠিক আছে, বাট মানে ধরেন অ্যানালগ বাদ দিয়ে আমরা ডিজিটালে আসছি, এটার মেইন রিজন হচ্ছে যে এই নয়েজ রিডাকশন করার ক্যাপাবিলিটিটা অনেক ভালো। ঠিক আছে, তো ওরকম কোয়ান্টাম কম্পিউটারেরও অ্যাকচুয়ালি অ্যানালগ কোয়ান্টাম কম্পিউটার আছে। আর আমরা যেটা করি এটা হচ্ছে ডিজিটাল কোয়ান্টাম কম্পিউটার। ঠিক আছে, মানে এখানেও যেহেতু জিরো আছে, ওয়ান আছে, এটসেট্রা। ঠিক আছে, তো আম, এখানেও আমাদের আসলে একটা আহ, মানে কি বলে, মানে স্টেট আছে ডিফারেন্ট ডিফারেন্ট, যেগুলো আর কি অ্যালাউড ভার্সেস অ্যালাউড না। কিন্তু তারপরেও অসুবিধা আছে। তারপরেও অসুবিধাটা কি দেখেন, যেমন আমার যদি এইখানে ক্লাসিক্যালি তো জিরো আর ওয়ান বাদে কিছু নেই, কিন্তু কোয়ান্টাম কম্পিউটারে তো আসলে ধরেন 0.8 প্লাস 0.6, এইটা একটা ভ্যালিড স্টেট। তো এটা হলো আমাদের আলফা, এটা হলো বিটা। তো এখন আমি যদি হালকা একটু চেঞ্জ করি, ঠিক আছে, প্রবাবলি এটা হয়তো ধরেন 0.79 হইলো, আর এটা হয়তো তখন 6 থেকে আরেকটু বেড়ে যাবে হয়তো, মানে আমি রাউন্ডিং করে ধরেন 6.1 লিখলাম, জানি না এক্স্যাক্টলি কত হবে। বাট দ্য থিং ইজ, এই যে সামনের কোএফিসিয়েন্টটা আলফা আর বিটাকে হালকা একটু চেঞ্জ করলাম, ঠিক আছে, এটা হয়তো কোনো ইররের কারণে একটু হালকা চেঞ্জ হয়ে গেল, তো এটাও কিন্তু একটা ইনফরমেশন লস, কারণ আমাদের আলফা আর বিটাটাই আসলে ইনফরমেশন এখানে। ঠিক আছে, কোয়ান্টাম ইনফরমেশনটাই হচ্ছে কিউবিটের ইনফরমেশনই হচ্ছে এই আলফা এবং বিটার ইনফরমেশন। তো এইটাও কিন্তু দেখেন, এই যে আলফা এবং বিটা যেহেতু আর কি দুইটা কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে, এখানে যদি আমি শুধু রিয়েল পার্ট লিখছি, রিয়েল নাম্বার হিসেবেই লিখছি, বাট মেইন পয়েন্ট হচ্ছে এই নাম্বারগুলা কন্টিনিউয়াস। সো আপনি কিন্তু এখানে চাইলে এরকম স্টেজ তৈরি করতে পারতেছেন না। আপনি কিন্তু বলতে পারছেন না যে আমি শুধু 0.8 অ্যালাউ করবো, 0.7 অ্যালাউ করবো, 0.6 অ্যালাউ করবো, মাঝখানে কিছু অ্যালাউ করবো না। এরকম আসলে করা সম্ভব না, কারণ তাইলে আসলে মানে আপনারা যদি ওই যে চিন্তা করেন যে ব্লক স্ফিয়ারের উপরে আপনি সবগুলো অ্যালাউ করতেছেন না, কাইন্ড অফ এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট এরকম অ্যালাউ করতেছেন, তো এরকম যদি করেন তাইলে আসলে কোয়ান্টাম কম্পিটিশনের লাভের লাভ কিছু হবে না। ঠিক আছে, তো আমাদের আসলে পুরা এই সারফেসটাই আমাদের দরকার, মানে ব্লক স্ফিয়ারের উপরে প্রত্যেকটা পয়েন্টই আমাদের দরকার। ঠিক আছে, তো বুঝতেই পারতেছেন যে ভেজাল আছে একটা। ঠিক আছে, যদিও এটাকে আমি বলতেছি যে ডিজিটাল কোয়ান্টাম কম্পিউটার, তারপরেও দেখেন এর মধ্যে কিছু পার্ট আছে যেগুলা হচ্ছে আমাদের ওই যে ভ্যালুগুলা ভ্যারি করতে পারে অনেক, এবং মানে কন্টিনিউয়াস। ঠিক আছে, তো আলফা এবং বিটা যেহেতু কন্টিনিউয়াস, এখানে কিন্তু ইস্যু রয়ে গেছে। এবং দিস ওয়াজ দ্য মেইন রিজন মানুষজন বিশ্বাস করতো যে কোয়ান্টাম কম্পিউটার কখনো বানানোই সম্ভব না। কারণটা হচ্ছে কোয়ান্টাম কম্পিউটার বানাইতে গেলে, মানে যে কোনো কম্পিউটার বানাইতে গেলে ইউ নিড ইরর কারেকশন। অ্যান্ড আনলেস ইউ হ্যাভ ইরর কারেকশন, যেমন আমাদের মেমোরিতে ইরর কারেকশন থাকে, র্যামে ইরর কারেকশন থাকে, মানে মেমোরি বলতে আই মিন হার্ড ড্রাইভে ইরর কারেকশন থাকে, র্যামে ইরর কারেকশন থাকে, তারপরে হচ্ছে আপনার সিপিইউর যে ক্যাশ থাকে সেখানেও ইরর কারেকশন থাকে। এবং মানে ইউজুয়ালি হচ্ছে যে এখন আমাদের বেশ আম, কি বলে, বেশ ভালো মানে হার্ডওয়্যার আমরা বানাতে পারি দেখি ইরর কারেকশন অত বেশি লাগে না। ঠিক আছে, কিন্তু আম, মানে স্টিল দেখবেন যে র্যাম উইথ ইরর কারেকশন, ইসিসি র্যাম বলে আর কি, ওগুলো প্রাইস একটু বেশি থাকে। আর যদি আপনার আর কি ডেটা খুব ইম্পর্টেন্ট হয় তাহলে আসলে ওইগুলো করতে হবে। তারপরে ধরেন এই যে আমরা সার্ভার টার্ভার গুগল ক্লাউডে আপলোড টাপলোড দিয়ে রাখি, ঠিক আছে, গুগল ড্রাইভে বলেন বা অমুক তমুক বিভিন্ন ক্লাউডে আপলোড করি। তো এই সমস্ত ক্লাউড গুলাতে ধরেন আপনার সেম জিনিসের মাল্টিপল কপি থাকে। ঠিক আছে, এবং ওই যেমন আপনি যদি একটা সার্ভার র্যাক বানান, বা ধরেন ব্র্যাকের সার্ভার বলেন, বা ওই যে খাবার দাবারের সার্ভারের র্যাক দেখা যায় আর কি, ঠিক আছে, 6 ফ্লোরে। তো ওই সমস্ত জায়গায় ধরেন এই সার্ভার র্যাকে অনেকগুলো হার্ড ডিস্ক থাকে, এবং আম, মানে ওখানে তো ডেটা খুবই ইম্পর্টেন্ট এই সমস্ত কেসগুলোতে, সার্ভারগুলোতে। তো আহ, এখানে সাধারণত আপনার ডেটাগুলার মাল্টিপল কপি থাকে। ঠিক আছে, মাল্টিপল কপি থাকে, এবং এগুলাকে RAID 0, RAID 1 বলে। যেমন আপনি যদি অ্যাকচুয়ালি ধরেন কথার কথা 1 টেরাবাইট ইনফরমেশন সেভ করতে চান, আপনি হয়তো দুইটা
1 টেরাবাইটের হার্ড ডিস্ক কিনবেন বা 2 টেরাবাইট কিনবেন, তো একটা কপি যদি নষ্ট হয়ে যায় তাইলেও আর কি আপনি ইউজ করতে পারবেন। এবং RAID 1 হইলে আরো বেশি, মানে আরো বেশি আর কি ইরর কারেকশন র্যাপিং করা যায়। যেমন ইউজুয়ালি আর কি সার্ভার গুলোতে ইউজ করে যে 1 টেরাবাইট ইনফরমেশন সেভ করার জন্য 4 টেরাবাইট হার্ড ডিস্ক ইউজ করে। ঠিক আছে, এক্সট্রা জায়গা রাখে যাতে করে আপনার একটা কপি যদি নষ্ট হয়ে যায় তাহলে যেন কারেক্ট করা যায়। সো ইরর কারেকশন ইজ এভরিওয়্যার। এবং এই যে ধরেন কারেন্টলি আপনারা ওয়াইফাই ইউজ করতেছেন, ওয়াইফাই থেকে যে বিটগুলা পাঠাচ্ছে, এক্সাক্ট আপনার ইনফরমেশনের বিট পাঠাচ্ছে না, সাথে ওটার মধ্যে আর কি ইরর কারেকশন ইয়ে করা আছে। ঠিক আছে, সো ইরর কারেকশন ইজ এভরিওয়্যার আনলেস ইউ হ্যাভ ইরর কারেকশন কম্পিউটার তৈরি করা সম্ভবই না। ঠিক আছে, তো কোয়ান্টাম কম্পিউটারে যেহেতু এরকম, মানে ইউ ক্যান নট গিভ আপ দিস কন্টিনিউয়াস থিংস, ঠিক আছে, কন্টিনিউয়াস টার্মস, বেসিক্যালি ধরেন মানুষজন মনে করতো যে কোয়ান্টাম কম্পিউটার বানানোই সম্ভব হবে না, কারণ এটা ইরর কারেকশন করা পসিবল না। ঠিক আছে, কন্টিনিউয়াস জিনিসপাতি আছে, এটাকে স্প্লিট করলে আবার মানে কন্টিনিউইটি থাকে না। ঠিক আছে, মানে কোয়ান্টামে মানে কোয়ান্টামনেসটাই নষ্ট হয়ে গেল। ঠিক আছে, তো এইটার জন্যই মানে যেটা হয়েছিল, পিটার শোর, ঠিক আছে, পিটার শোর যখন ওর অ্যালগোরিদমটা দিছিল, ঠিক আছে, ফ্যাক্টরাইজেশন অ্যালগোরিদমটা দিছিল, যে আম, আমার এরকম একটা অ্যালগোরিদম আমরা ডেভেলপ করছি, মানে আমি ডেভেলপ করছি, যেটা হচ্ছে যে আরএসএ কে পলিনোমিয়াল টাইমে ডিক্রিপ্ট করতে পারে। ঠিক আছে, পলিনোমিয়াল টাইমের মধ্যে ডিক্রিপ্ট করে ফেলতে পারে। তো এটা আর কি তখন বেশ একটু হই হুল্লোড় পড়লেও মানুষজন আসলে অতটা সিকিউরিটি রিস্ক ভাবে নাই। কারণ ভাবতো যে আচ্ছা এটা তো আসলে মানে কোয়ান্টাম কম্পিউটার তো কখনো বানানোই সম্ভব না, হুদাই এটা নিয়ে একটা আইডিয়াল সিনারিও নিয়ে আসলে কেন টেনশন করবো। ঠিক আছে, তো কারণ ইরর কারেকশন করা পসিবল না। তো তার পরের বছরই আসলে শোর দেখাইছে যে অ্যাকচুয়ালি কোয়ান্টাম ইরর কারেকশন করা পসিবল। ঠিক আছে, এবং মানে পেপারটার নাম ছিল এরকম যে গুড কোয়ান্টাম ইরর কারেকশনস এক্সিস্ট, এখন আপনার আর্কাইভে পাবেন। ঠিক আছে, এবং মনে হয় 96 বা 97-এ ছিল, এবং একই অ্যাট দ্য সেম টাইম অনেকগুলা পেপার বের হয়েছিল যে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ কোয়ান্টাম ইরর কারেকশন। মানে তখন একটা রেস লেগে গেল যে আচ্ছা কোয়ান্টাম ইরর কারেকশন কি করা সম্ভব, এবং এক একজন আর কি বিভিন্ন ওয়েতে কোয়ান্টাম ইরর কারেকশন এর প্রবলেমটাকে আর কি অ্যাটাক করার চেষ্টা করলো। তো অ্যান্ড ইট ওয়াজ পসিবল। ঠিক আছে, তো কোয়ান্টাম ইরর কারেকশন করা অ্যাকচুয়ালি পসিবল। এবং টু বি অনেস্ট এটা আমার কাছে খুব সারপ্রাইজিং লাগছে যে আচ্ছা এরকম টাইপের জিনিস করা যায়। তো মানে কোয়ান্টাম ইরর গুলাকেও বেসিক্যালি ডিজিটাইজ করা পসিবল। ঠিক আছে, এগুলাকেও ডিজিটাইজ করা পসিবল, যদিও আমরা দেখতেছি যে আচ্ছা এটা তো আলফা বিটা আছে, এটা তো কেমনে করব, এটাকে তো আসলে করা সম্ভব না। ঠিক আছে, তো আমি আপনাদেরকে আগে থেকে স্পয়লারটা দিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন দিকে আমরা যাচ্ছি। ইফ ইউ কম্পেয়ার টু মানে মানে আমাদের এই ক্লাসিক্যাল ইরর কারেকশনের সাথে যদি কম্পেয়ার করেন, যে এইখানে মাত্র এক ধরনের ইররই, মানে ওই যে সিম্পলেস্ট ইরর যেটা, সেটাকে বলা হয় হচ্ছে বিট ফ্লিপ ইরর। ঠিক আছে, আপনি যদি ওই যে আরো কমপ্লিকেটেড বিভিন্ন রকমের ইরর আছে যেগুলো নিয়ে আমাদের, যেমন বিশেষ করে আমরা ট্রিপল ই মানুষজন, তো আমাদের এগুলো নিয়ে অনেক স্টাডি করা লাগে। ট্রিপল ই মানুষজন বলতে ধরেন আমার মেজর আবার ছিল কমিউনিকেশনে, তো কমিউনিকেশনে আসলে এগুলো নিয়ে প্রচুর আহ, কাজ করা লাগে আর কি। ঠিক আছে, তো ধরেন সবচেয়ে সিম্পল ইররটা হইল আমাদের বিট ফ্লিপ ইরর। হোয়াট ইজ বিট ফ্লিপ ইরর? ধরেন অ্যালিস আর বব কমিউনিকেট করতেছে। ঠিক আছে, মাঝখানে একটা ওয়্যার আছে যেখান দিয়ে তারা বিট ইনফরমেশন পাঠাইতে পারতেছে, একদম ক্লাসিক্যাল কমিউনিকেশনের কথা বলতেছে। ঠিক আছে, তো অ্যালিস হচ্ছে পাঠাইলো যে 1011। ঠিক আছে, ওই যে একটু আগে ধরেন 5 আর 6 যোগ করে 11 পাইছে, ওই ইনফরমেশনটা ববকে পাঠাইলো। ঠিক আছে, তো ববের কাছে 1011 যদি যায়, পারফেক্টলি ওকে। ঠিক আছে, ও যেটা পাঠাইছে ঠিক সেটাই গেছে, কোনো অসুবিধা নাই। বাট হোয়াট ইফ একটা বিট ধরেন ফ্লিপ করে গেল? ঠিক আছে, এটা হয়তো 1-এর জায়গায় 0 হয়ে গেল। ঠিক আছে, এই বিটটা 1-এর জায়গায় 0 হয়ে গেল। এখন আম দিস ইজ আ কমপ্লিটলি ডিফারেন্ট ইনফরমেশন। যেমন বব হয়তো জিজ্ঞেস করছে যে 5 আর 6 যোগ করলে কত হয়, অ্যালিস বলছে 11, বাট ওর কাছে, ববের কাছে আসার পরে ও পাইছে হচ্ছে 1001, উইচ ইজ 9।
ঠিক আছে। সো আচ্ছা, 5 আর 6 যোগ করলে 9 হলো। সো ইফ অ্যালিস ওয়াজ আ কম্পিউটার, বুঝতেই পারতেছেন যে এটা আসলে মানে ভুল রেজাল্ট। ঠিক আছে। তো এই ধরনের ইররকে বলা হয় বিট ফ্লিপ ইরর। সো বিট 4টা পাঠাইছি, ববের কাছেও 4টাই গেছে, কিন্তু আমি যেখানে 0 পাঠাচ্ছিলাম বা যেখানে 1 পাঠাচ্ছিলাম, ওইটা 0 বা 1 না হয়ে অপোজিটটা গেছে। ঠিক আছে। তো হ্যাঁ, ইনফ্যাক্ট আমি হয়তো শুধু এইটার উপরেই ফোকাস করতে পারি, একটা যেটা ইস্যু হয়েছে সেটাকেই আমি ফোকাস করতে পারি। সো একটা বিট পাঠাইলাম, সেই বিটটা চেঞ্জ হয়ে গেছে, ফ্লিপ করে গেছে, এটাকে বিট ফ্লিপ ইরর বলে। এবং দিস ইজ বেসিক্যালি দ্য সিম্পলেস্ট টাইপ অফ ইরর ইউ ক্যান হ্যাভ। ঠিক আছে। তো এবং ইফ ইউ ওয়ান্ট টু ইমাজিন যে আচ্ছা আসলে মাঝখানে কি হয়েছে, মাঝখানে আর কি এখানে একটা এক্স গেট অ্যাপ্লাই হয়ে গেছে বা নট গেট অ্যাপ্লাই হয়ে গেছে। ঠিক আছে। আই গেস আমরা যেহেতু ক্লাসিক্যালি বলতেছি, সো এখানে একটা নট গেট অ্যাপ্লাই হয়ে গেছে। ঠিক আছে। কিভাবে অ্যাপ্লাই হয়, ধরেন ওয়্যার আছে, ধরেন মানে অনেক ধরনের নয়েজই তো আসে, যেমন ধরেন আমরা মাইকে যখন কথা বলি তখন আশপাশ থেকে অনেক ধরনের নয়েজই আসে। তো অল অফ দিজ আর বেসিক্যালি আদার ইনফরমেশনস যেগুলো আর কি আপনার মাইক্রোফোনে আসার কথা না কিন্তু এসে গেছে। ঠিক আছে। তো ধরেন না, এমনও হইতে পারে যে আপনার তারের উপরে বাজ পড়লো, কথার কথা, ওইটাও তো একটা ভোল্টেজ, তো ভোল্টেজ ভোল্টেজ অ্যাড হয়ে যাইতেই পারে। ঠিক আছে। তো আম, হ্যাঁ, সো এইটা আমাদের আসলে ইন্টেনশন ছিল না যে এরকম কোনো নট গেট অ্যাপ্লাই হবে, এটা আমাদের কোনো ইন্টেনশন ছিল না, বাট হয়ে গেছে অটোমেটিক্যালি। ঠিক আছে। এনভায়রনমেন্ট থেকে হয়ে গেছে। সো দিস ইজ অ্যান আনওয়ান্টেড ট্রান্সফরমেশন অফ আওয়ার ডেটা। সো দিস ইজ বেসিক্যালি অ্যান ইরর বা নয়েজ, যাই বলেন না কেন। ঠিক আছে। আচ্ছা, কম্পেয়ার টু দ্যাট এখন আসেন দেখেন আমাদের সিমিলার ইরর, ওয়েল মানে যেহেতু ক্লাসিক্যাল কম্পিটিশন কোয়ান্টাম কম্পিটিশনেরই একটা সাবসেট, তো এখানেও আসলে আম, মানে কোয়ান্টাম ইরর কারেকশনের মধ্যেও বা কোয়ান্টাম ওয়ার্ল্ডেও আসলে বিট ফ্লিপ ইরর আছে। সো ফর এক্সাম্পল ধরেন অ্যালিস পাঠাচ্ছে হচ্ছে দ্য স্টেট 1। ঠিক আছে। এবং ববের কাছে যে পৌঁছালো, ববের কাছে যে পৌঁছালো 0। সো বেসিক্যালি এখানে একটা আনওয়ান্টেড এক্স গেট অ্যাপ্লাই হয়ে গেছে বলতে পারেন। ঠিক আছে। এবং আম, আচ্ছা, এইটাও একটু ইম্পর্টেন্ট যে এক্স গেটটা যে সারা জীবন এখানে বসে আছে এরকম না। যেমন ধরেন একটু আগে আমরা এইখানে যখন পাঠাচ্ছিলাম আমি বলতেছিলাম যে আম, কি 1011 এরকম পাঠাইছি, তো বাকিগুলো কিন্তু ঠিকঠাকই গেছে, তো ওগুলোর জন্য নট গেট অ্যাপ্লাই হয় নাই। ঠিক আছে। তো ওগুলোর জন্য নট গেট অ্যাপ্লাই হয় নাই, অ্যাপ্লাই হয়েছে হচ্ছে মাঝখানে একটা র্যান্ডম কোন একটার জন্য। এবং আপনি যদি এটাও জানতেন যে সবসময় দ্বিতীয়টাতেই নট গেট অ্যাপ্লাই হয়ে যায়, তাইলেও কিন্তু ঠিক করা পসিবল। ঠিক আছে। অলওয়েজ রিমেম্বার, যদি এখানে ডিটারমিনিস্টিক কিছু হয়, ঠিক আছে, মাঝপথে যদি ডিটারমিনিস্টিক কিছু হয়, যেমন আমি যদি সবসময় আপনাকে যা বলবো ইয়েস বা নো, যেটাই বলি না কেন, আপনি যদি সবসময় তার উল্টাটা বোঝেন, দ্যাটস ফাইন, মানে আপনি আসলে নিজে আরেকবার উল্টাটা শুনে আরেকবার উল্টাই নিবেন। ঠিক আছে। যে আমি বললাম যে ইয়েস ইয়েস, নো নো, তো আপনি বুঝবেন যে আচ্ছা আমি তো শুনছি নো নো ইয়েস ইয়েস, উল্টা শুনছেন আর কি, সবসময় আপনি ধরেন উল্টা শোনেন। ঠিক আছে, তাহলে আপনি বুঝে নেবেন যে আচ্ছা আরেকবার উল্টাইলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে। বা আপনি যদি এটা বুঝেন যে আচ্ছা সবসময় কোন একটা উইয়ার্ড কারণে যে আমাদের থার্ড বিটটাই সবসময় ফ্লিপ হয়ে যায়, তাহলে আমরা সবসময় থার্ড বিটটাকে ফ্লিপ করে নিব। সো ওই ক্ষেত্রে অসুবিধা নাই, কিন্তু মানে ইরর যখন নিয়ে আমরা কনসার্ন থাকি তখন এটা কমপ্লিটলি র্যান্ডম, যে কোনো একটা বিটের উপরে হঠাৎ করে অ্যাপ্লাই হয়ে যায়। ঠিক আছে। তো এখানেও আর কি এক্স গেটটাও ওই রকম। ঠিক আছে, যদি আসলে আমি জানতামই যে এখানে একটা এক্স গেট অ্যাপ্লাই হয়েছে, ইফ উই হ্যাড দ্যাট ইনফরমেশন যে আচ্ছা এক্স গেট অ্যাপ্লাই হয়েছে, তো আরেকবার এক্স গেট অ্যাপ্লাই করে আমরা ওটাকে ঠিক করে নিতে পারতাম। তো ডিফিকাল্টিটা তখনই অ্যারাইজ করে যখন আমরা জানতেছি না যে আচ্ছা এখানে কি মাঝপথে আসার সময় কি র্যান্ডমলি এক্স গেট অ্যাপ্লাই হয়েছে কিনা। তো যদি হয় তাহলে যেরকম 1 থাকলে এখানে 1 পাঠাইলে 0 হয়ে গেল। ঠিক আছে, দিস ইজ বিট ফ্লিপ ইরর। এবং যদি অ্যালিস হয়তো 0 পাঠাইলে এখানে হয়তো 1 চলে আসতো, দিস ইজ বিট ফ্লিপ ইরর। বাট দ্য থিং ইজ কোয়ান্টাম কম্পিউটারে এর চেয়ে আরো শত শত রকমের ইরর পসিবল। ঠিক আছে। যেমন খুব সিম্পল একটা এক্সাম্পল যদি দেই, যে আমি আরেকটা প্রমিনেন্ট ইররের কথা যদি বলি, যে ফেজ ফ্লিপ ইরর। আচ্ছা এখানে না লিখে পরের পেজে লিখি। ঠিক আছে, আরেকটা প্রমিনেন্ট ইরর আছে ফেজ ফ্লিপ ইরর। ঠিক আছে, দেখবেন যে আপনাদের ওই গতদিন যে টিউটোরিয়ালটা দিয়েছে ওইটাতে দেখবেন যে লাস্টের দিকে অনেক ধরনের ইররের নাম আমি দিয়েছি।
ঠিক আছে। তো তার মধ্যে ফেস ফ্লিপ ইরর হচ্ছে আরেকটা খুবই সিম্পল ইরর। তো আহ, এইটা কি করে, এইটা মাঝপথে হঠাৎ করে মাঝপথে হঠাৎ করে জেড গেট অ্যাপ্লাই করে দেয়। ঠিক আছে, র্যান্ডমলি জেড গেট অ্যাপ্লাই করে। তো তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে আমি যদি জিরো পাঠাই, ওয়েল আচ্ছা জিরো পাঠাইলে জিরোই যাচ্ছে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, যদি ওয়ান পাঠাই, ওয়েল ওয়ান পাঠাইলে এখানে -1 যাচ্ছে, বাট মোস্ট প্রবাবলি ইটস ফাইন, কারণ এটা জাস্ট একটা গ্লোবাল ফেজই ইন্ট্রোডিউস করছে। ঠিক আছে, যদিও দেয়ার আর কেসেস যেখানে এটা ইস্যু হয়ে যাইতে পারে এবং ইস্যু হয়, বাট তারপর আপনার মনে হতে পারে যে আচ্ছা এটা তো অতটা ইস্যু না। বাট রিমেম্বার এইখানে মানে কোয়ান্টাম কম্পিউটেশনে আরো অনেক ধরনের স্টেট আছে। যেরকম আমি যদি প্লাস স্টেট পাঠাই, উইচ ইজ বেসিক্যালি 1/√2 0 প্লাস 1/√2 1, তো এইটা যদি পাঠাই, বব কিন্তু পাবে হচ্ছে জেড গেট অ্যাপ্লাই করলে জিরোর উপর অ্যাপ্লাই করলে জিরো হয়, বাট ওয়ানের উপর অ্যাপ্লাই করলে -1 হয়। সো ও পাবে হচ্ছে 1/√2 0 -1/√2 1, উইচ ইজ মাইনাস স্টেট। সো আপনি পাঠাইছেন প্লাস স্টেট, অ্যালিস পাঠাইছে প্লাস স্টেট, বব পাইছে মাইনাস স্টেট, উইচ ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। এরা তো একজন আরেকজনের সাথে অর্থগোনাল। ঠিক আছে, সো ফেস ফ্লিপ হচ্ছে আরেক ধরনের ইরর। তো এই ইররটা কিন্তু আপনার ক্লাসিক্যাল কম্পিউটারে হয় না, কারণ ওখানে তো প্লাস স্টেট মাইনাস স্টেট বলতে কিছু নাই। ঠিক আছে, এবং মানে ইন জেনারেল এখানে তো আসলে আপনার α0 প্লাস β1 এরকম থাকতে পারে। ওইটা ওখানে যে α0 -β1 হবে, সো ইনফরমেশন ডিস্টর্টেড হয়ে গেল, আলফার বিটাটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, মানে মাইনাস বিটা হয়ে গেছে, একটা চেঞ্জ হয়েছে। তো আইদার ওয়ে ফেস ফ্লিপ ইরর ইজ অ্যানাদার প্রমিনেন্ট ইরর, যেটা অলমোস্ট বিট ফ্লিপ ইররের মতোই। ঠিক আছে, জাস্ট একটা ইউনিটারি গেট র্যান্ডমলি অ্যাপ্লাই হচ্ছে। এবং এরকম আপনি আরো অনেক ধরনের ইরর বানাইতে পারেন, বিভিন্ন ইরর, যেমন আপনি ওয়াই ইরর বানাইতে পারবেন। ঠিক আছে, বিভিন্ন ইউনিটারি ইরর বানাইতেই পারবেন, অসুবিধা নেই। আচ্ছা, এগুলো তো গেল জাস্ট সিম্পল কিছু ইরর। আরো অনেক ধরনের ইরর বানানো সম্ভব, যেমন হচ্ছে ধরেন আপনি এমন একটা ইরর বানাইলেন যেটা হচ্ছে যে কখনো এক্স গেট অ্যাপ্লাই করে, কখনো জেড গেট অ্যাপ্লাই করে, বা দুইটাই হয়তো অ্যাপ্লাই করতেছে, মানে মাল্টিপল গেটও হইতে পারে। ঠিক আছে, তারপরে ধরেন দুইটা কিউবিট আছে, এতক্ষণ যে কথাবার্তা বলতেছি সব তো শুধু এক কিউবিটের মধ্যে ইররটা বলতেছি। যেমন ক্লাসিক্যালও ধরেন আম, এখানে আমি বলতেছিলাম যে এরকম সিনারিও যে 1 0 1, হ্যাঁ এখানে আমার শুধু একটা বিটি চেঞ্জ হয়ে গেছে, কিন্তু হয়তো এরকম হইতে পারে যে এটা চেঞ্জ হবে কি না, ইট ডিপেন্ডস অন দ্য প্রিভিয়াস কিউবিট। হয়তো এটা জিরো হইলে চেঞ্জ হয়ে যায়, বা ওয়ান হইলে চেঞ্জ হয় না, ইত্যাদি ইত্যাদি। মানে মানে দুইটার মধ্যে আহ ইন্টারডিপেন্ডেন্সিও থাকতে পারে। ঠিক আছে, তো ওই ইন্টারডিপেন্ডেন্সি তো আর একটু কমপ্লিকেটেড বিষয়, তো ওইটা আমরা চিন্তা নাই করলাম। যেমন এখানেও আপনি ধরেন দুইটা কিউবিট থাকতে পারে যাদের মধ্যে হয়তো একটা সি নট গেট অ্যাপ্লাই হয়ে গেল র্যান্ডমলি। ঠিক আছে, সো মাল্টিপল কিউবিটের মধ্যে একটা ইরর আরেকটার মধ্যে কেমনে ইন্ট্রোডিউস হচ্ছে, দ্যাটস এ ডিফারেন্ট থিং। ঠিক আছে, ওইটা আবার আরো বেশি ডিফিকাল্ট ইরর। আমরা সবচেয়ে সিম্পল দুইটা ইররের কথা ভাবলাম, মানে ধরেন ফর নাও আমরা যেই কোয়ান্টাম ইরর কারেকশন বলতে আমরা যেটা বুঝবো, ধরেন সেটা হচ্ছে সিম্পলেস্ট কেস হইতেছে শুধু একটা কিউবিটের উপরে যে ইররটা হচ্ছে, সেটা আর কোনো কিছুর উপরে ডিপেন্ড করে না। ঠিক আছে, মানে সবকিছু আর কি ইন্ডিপেন্ডেন্ট, প্রত্যেকটা কিউবিট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, অন্য কারো জায়গায় ইরর হইলো কি না হইলো ডাজেন্ট ম্যাটার। তো এরপরেও আপনি দেখবেন শত শত রকমের ইরর বানাইতে পারবেন। ঠিক আছে, এবং দিস ওয়াজ দ্য মেইন রিজন ওয়াই মানুষজন বিশ্বাস করতো যে আসলে ইরর কারেক্ট করা পসিবল না, কারণ আপনার এখানে মাত্র এক ধরনের সিম্পল ইরর আছে, বাট এখানে সিম্পল ইররেরই আসলে ইনফাইনাইট নাম্বার অফ ইরর্স আপনি বানাইতে পারবেন। তো শোর যেটা দেখাইছে খুবই ইন্টারেস্টিং রেজাল্ট, ওই যে একটু আগে আমি যেটা বলতেছিলাম যে কোয়ান্টাম ইরর ডিজিটাইজ করা যায়, ওই কথাটার অর্থ কি? এইটার অর্থ হচ্ছে ইফ ইউ ক্যান কাম আপ উইথ আ স্কিম। ঠিক আছে, আপনি যদি এমন একটা স্কিম তৈরি করতে পারেন যেইটা বিট ফ্লিপ ইরর কারেক্ট করতে পারে, আবার ফেস ফ্লিপ ইররও কারেক্ট করতে পারে, ঠিক আছে, দুই ধরনের ইররই কারেক্ট করতে পারে, ইউ আর বেসিক্যালি ডান। ঠিক আছে, আপনার আর কোনো ধরনের ইরর কারেক্ট করা লাগবে না। কোটি কোটি ধরনের ইরর আছে, বাট দ্য থিং ইজ মাত্র এই দুইটা ইরর
কারেক্ট করলেই আপনি সব ধরনের ইরর কারেক্ট করতে পারবেন, জাস্ট এই বিট ফ্লিপ অ্যান্ড ফেস ফ্লিপ, এই দুইটা ইরর হইলেই হয়ে যাবে। ঠিক আছে, লিটারালি নিড নো আদার, মানে আর কোনো ইরর কারেক্ট করার দরকার নাই, এটা প্রুফ করা যায়। ঠিক আছে, এবং দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট শোর ডিড। এবং আমরা ওর দেওয়া যে ফার্স্ট কোয়ান্টাম ইরর কারেকশন কোড, যেটাকে আমরা শোর কোড বলি, দিস ইজ নট শোরস অ্যালগোরিদম। ঠিক আছে, এটা হচ্ছে শোরের ইরর কারেকশন কোড অ্যালগোরিদম। ঠিক আছে, তো শোর কোড বলা হয়। এটা হচ্ছে বেসিক্যালি বোথ, কি বলে আমাদের, এটা হইলো বোথ আমাদের বিট ফ্লিপ পিরিয়ড কারেক্ট করতে পারে অ্যান্ড পেজ ফ্লিপ পিরিয়ড কারেক্ট করতে পারে। এবং শোর এটা প্রুফ করছে যে যদি এই দুইটা ইরর কারেক্ট করতে পারে, বেসিক্যালি ইট ক্যান কারেক্ট এনি আদার ইরর্স। ঠিক আছে, এবং এইখানে যেটা হয়, ঠিক আছে, সেইটাতে এখন আসতেছি আমি। ঠিক আছে, আমি একটু বলে নিই, এই আইডিয়াগুলো আমাদের ক্লাসিক্যালিও আছে। তো শোর কোডে বেসিক্যালি 9 কিউবিট লাগে, এবং এই 9 কিউবিট এর মধ্যে বুঝতেই পারতেছেন অনেক ইনফরমেশন ঢুকানোর যাইতে পারে, 2 টু দি পাওয়ার 9 ডিমেনশনাল হিলবার্ট স্পেস। কিন্তু এই পুরা 9 কিউবিট মিলে জাস্ট অ্যাকচুয়ালি 1 কিউবিট ইনফরমেশন স্টোর করে। ঠিক আছে, তাহলে বাকি কিউবিট গুলা কি করতেছে, মানে 8টা কিউবিট এক্সট্রা লাগতেছে কি কাজে লাগতেছে? ওয়েল, 8টা কিউবিটের মধ্যে আমরা এই 1 কিউবিট ইনফরমেশনটা কাইন্ড অফ স্প্রেড আউট করে দিছি, যাতে করে আপনার যদি একটা কিউবিট উল্টাপাল্টা হয়েও যায়, আম, তাহলেও আপনি বেসিক্যালি ইনফরমেশনটা রিকভার করতে পারবেন। ঠিক আছে, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য মেইন আইডিয়া অফ ইরর কারেকশন ইন জেনারেল। ঠিক আছে, সো ক্লাসিক্যাল হোক কোয়ান্টাম হোক, হোয়াট ইজ ইরর কারেকশন? ঠিক আছে, ইরর কারেকশন হচ্ছে, যেমন ধরেন আপনাদের যদি মনে থাকে যে ছোটবেলায় যে সিডি ছিল, তো কিছু সিডিতে দেখা যেত চোখেই দেখা যাচ্ছে যে এখানে স্ক্র্যাচ হয়ে গেছে, তারপরেও সিডি রান করতেছে। অনেক বেশি স্ক্র্যাচ হইলে অবশ্য রান করতো না, কিন্তু মোর অর লেস আপনার অল্প স্ক্র্যাচ হইলেও কিন্তু কাজ করতে পারে। ঠিক আছে, এবং এগেইন সেম কাহিনী আমাদের র্যামে হচ্ছে, সিপিইউতে হচ্ছে, যে কোনো জায়গায় ইনফরমেশন নিয়ে কাজ করলে, আপনি ওয়াইফাই যখন আপনার ইনফরমেশন পাঠাচ্ছে আপনাকে, সব জায়গায় ইরর কারেকশন ইমপ্লিমেন্ট করা আছে। এবং ইরর কারেকশনের মেইন আইডিয়াটা যেটা, সেটা হচ্ছে দিয়েছে শ্যানন প্রথম। আহ, সেই আসলে ইনফরমেশন থিওরির জনক। তো সে যেটা বলছে যে ইফ আই ওয়ান্ট টু সেন্ড ইউ, সে কথার কথা, আমি আপনাকে কে বিট ইনফরমেশন আপনাকে পাঠাতে চাচ্ছি। ঠিক আছে, এবং এই কে বিট ইনফরমেশনের মধ্যে আহ, দু একটা জিনিস যদি ইরর হয়, তারপরেও যেন আমরা আহ, মানে রিসিভার সাইডে বেসিক্যালি এটা কি কারেক্ট করতে পারবো কিনা। ঠিক আছে, তো সেন্ডার তো জানে সে কি ইনফরমেশন পাঠাচ্ছে, কে বিট ইনফরমেশন পাঠাচ্ছে, বাট রিসিভার যে কে বিট ইনফরমেশন পাচ্ছে সেখানে যদি দু একটা বিট ইরর হয়ে যায়, তাহলে ঠিক করা যাবে কিনা। তো আপার টিল দ্যাট পয়েন্ট আমাদের আসলে ইনফরমেশন থিওরি নিয়েই মানুষজন একেবারে খুব করে কাজ করে নাই। এইগুলো বাই দ্য ওয়ে কাজ যখন হচ্ছে, তখন শ্যাননের কাজটা যখন হচ্ছে, এগুলো বেসিক্যালি ধরেন আম, কি বলে যে টেলিগ্রাফের সময়, মানে মানুষজন তখন অ্যাকচুয়ালি কি জাস্ট কমিউনিকেশন শুরু করছে। সো ইনফরমেশন থিওরি আসলে ওইভাবে স্ট্যাবলিশড কেউ করে নাই, তো ক্লড শ্যাননই করতেছে। ঠিক আছে, তো আম, এখন ও আর কি এটা দেখাইছে যে ও এরকম বেসিক্যালি সিম্পলি একটা আম, মানে বিট ফ্লিপ ইরর চ্যানেলের মধ্যে দিয়ে ডেটা পাঠাইছে, এবং ডেটা পাঠানোর পরে ওই সাইডে ওটা কারেক্ট করার চেষ্টা করছে। তো ও যেটা বলছে যে বেসিক্যালি তুমি যদি কে বিট ইনফরমেশন কি বলে সিকিউরড ওয়েতে, আচ্ছা সিকিউরড বলা উচিত না, মানে ইরর যাতে না হয় এমন ভাবে, বা ইরর হইলেও যাতে কারেক্ট করা যায় এমন ভাবে যদি পাঠাতে চাও, ইউ হ্যাভ টু ইনফরমেশন, ইউ হ্যাভ টু সেন্ড এক্সট্রা ইনফরমেশন। সো ফর এক্সাম্পল, আপনি হয়তো অ্যাকচুয়ালি এন বিট সেন্ড করলেন। ঠিক আছে, এন ইজ গ্রেটার দ্যান কে। ঠিক আছে, এন ইজ গ্রেটার দ্যান কে। তো আপনি ধরেন কথার কথা 1 মেগাবাইট একটা ফাইল পাঠাইতে চাচ্ছেন,
বাট ইউ ওয়ান্ট টু বি শিওর যে আচ্ছা এই ফাইলটা এক্স্যাক্টলি পৌঁছায়, অ্যাকুরেটলি পৌঁছালো। তো সেই জন্য আমরা আসলে 1 মেগাবাইট না পাঠায় আরেকটু বেশি ইনফরমেশন হয়তো আমাদের পাঠানো লাগে, কথার কথা হয়তো 2 মেগাবাইট, দ্বিগুণ করে দিলাম আমি, ঠিক আছে। তো এই যে এক্সট্রা আরো কিছু বিট পাঠাইলাম, সামহাউ উই ইনকর্পোরেট যে এর মধ্যে এমন ভাবে আর কি ইনফরমেশন গুলা মানে স্প্রেড আউট করে রাখবো যাতে করে আর কি ওখান থেকে ফিগার আউট করা যায় আচ্ছা কোথায় ভুল হয়েছে। ঠিক আছে, যেরকম ওই যে আমি আপনাদেরকে বললাম যে হার্ড ড্রাইভে যদি ধরেন কোনো ফাইল ধরেন করাপ্টেড হয়ে গেল, তো আপনি ধরেন একই ফাইলের 2টা কপি রাখতে পারেন, কিন্তু কেমনে বুঝবেন যে আসলে কোন ফাইলটা আহ, ধরেন আপনি ওপেন করতেছেন, ওপেন করলে তো বুঝতে পারতেছেন যে আচ্ছা ইরর দিচ্ছে কিনা। বাট ইভেন দেন ধরেন এমন হইলো যে আপনার ডেটা হয়তো একটাতে চেঞ্জ হয়ে গেছে, আহ, এমন ভাবে যে ফাইলটা আসলে এক্স্যাক্টলি ওপেন করলে অসুবিধা হয় না। তো এখন আপনি করাপ্টেড হলে কোনটা ঠিক কোনটা বেঠিক এটা কেমনে বুঝবেন? ঠিক আছে, সবসময় আসলে ফাইল রান করার জন্য অ্যাপও পাবেন না আপনি। তো ইনফরমেশন আসলে কিভাবে আমরা এইভাবে মানে এক্স্যাক্টলি কিভাবে আমরা স্টোর করতে পারি যাতে করে, বা কিভাবে আমরা করতে পারি এক্সট্রা ইনফরমেশনটাকে সেভ করতে পারি যাতে করে আমাদের মূল ইনফরমেশনটা নষ্ট না হয়। ঠিক আছে, তো অনেকগুলো ওয়ে আছে। তো তার মধ্যে আর কি প্রথম ওয়ে যেটা আর কি শ্যানন দিছে, এটা হচ্ছে সবচেয়ে সিম্পলেস্ট মেথড, খুব বাজে পারফরমেন্স বা বাজে এফিসিয়েন্সি, এইটা আমরা এখন ইউজ করি না। ঠিক আছে, ডেফিনেটলি, বাট দিস ইজ দ্য সিম্পলেস্ট অ্যাপ্রোচ। তো এবং কোয়ান্টাম ইরর কারেকশনেও আসলে ওইটা থেকে ইন্সপায়ার্ড হয়ে প্রথম যে শোর কোড যেটা আসছে ওইটাও আসলে সিম্পলেস্ট কোড, খুবই লেম, বাট দ্যাটস ফাইন। ঠিক আছে, মোটামুটি কাজ চালানোর জন্য পরে আমরা এফিসিয়েন্ট করতে পারবো। আগে প্রুফ করা দরকার যে এক্সিস্ট করে। ঠিক আছে, করা পসিবল এটা প্রুফ করা দরকার। সেটা হচ্ছে রিপিটেশন কোড। ঠিক আছে, রিপিটেশন কোড। ঠিক আছে, তো রিপিটেশন কোড বলতে কি বুঝাচ্ছি, খুব সিম্পলি অ্যালিস ববকে যে ইনফরমেশনটা পাঠাইতে চায়, ঠিক আছে, ও ওই যে 1011 পাঠাইতে চাচ্ছিল, তো 1011 এটা যে পাঠাইতে চাচ্ছে, ও এইটা না পাঠায় যেটা করবে সেটা হচ্ছে আগে আমরা বলি আর কি এনকোড করা। ঠিক আছে, এটা হচ্ছে ডাটা, যে ডাটাটা ও পাঠাইতে চাচ্ছে এটাকে এনকোড করবে, এবং রিপিটেশন কোডে যেভাবে এনকোড করা হয় সেটা হইল জাস্ট সিম্পলি প্রত্যেকটা কোড 3বার করে পাঠান। ঠিক আছে, মানে প্রথম বিটটা হচ্ছে 1 আছে, সে 3বার 1 পাঠাবে। পরের বিটটা 0 আছে ডাটার মধ্যে, সে 3বার 0 পাঠাবে। পরের বিটটা আবার 1 আছে, সে 3বার 1 পাঠাবে। পরের বিটটা আবার 1 আছে, সো আরো 3বার 1 পাঠাবে। ঠিক আছে, এবং এইটা ধরে ববকে পাঠাই দিবে। এখন ববের কাছে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে একটা দুইটা বিট যদি এদিক সেদিক হয়ে যায়, কথার কথা আম, আগে আমি মোটামুটি হচ্ছে 4টা বিটের মধ্যে একটা চেঞ্জ করে দিছিলাম, সো ধরে নিতে পারেন হয়তো 25%, র্যান্ডমলি 25% অফ দ্য বিটস গেট সোয়াপড। মানে অ্যালিস এবং ববের মধ্যে যে চ্যানেলটা আছে, এই চ্যানেলটা আসলে এত খারাপ যে এখান থেকে এখানে পাঠাইলে 1/4 অফ দ্য বিটস উল্টাপাল্টা হয়ে যায়। ঠিক আছে, তো কথার কথা ধরেন আমি বললাম যে এইটা উল্টা হয়ে গেছে, ঠিক আছে, সেকেন্ড ক্যারেক্টারটা উল্টা হয়ে গেছে। তারপরে হচ্ছে আমার হয়তো আহ, এটা হয়তো 0 0, এটা ঠিকই আছে, 1 1 0, এটা হয়তো ফ্লিপ করে গেছে। ঠিক আছে, তারপরে হয়তো আবার এখানেও আরেকটা ফ্লিপ করে গেছে। ঠিক আছে, তো এরকম ধরেন 3টা ফ্লিপ হয়ে গেছে র্যান্ডমলি। ঠিক আছে, তো রিমেম্বার বব কিন্তু জানে না যে অ্যালিস অ্যাকচুয়ালি কি পাঠাইছে, যদি এটা জানতো তাইলে তো আসলে মানে এগুলো নিয়ে আমরা চিন্তা করতাম না। বব হ্যাজ টু ফিগার আউট যে অ্যাকচুয়ালি ইনফরমেশনটা কি পাঠাইছে ফ্রম দিস ইয়া ঠিক আছে, যে বিট স্ট্রিমটাও পাইছে সেইখান থেকে ওর সামহাও ফিগার আউট করতে হবে। তো এখন ওর এখান থেকে ও কিভাবে ফিগার আউট করতে হবে পারবে, একটা জিনিস বব জানে, যেটা হচ্ছে যে অ্যালিস এইটাকে রিপিটেশন কোড ইউজ করে এনকোড করছে, মানে এটা একটা প্রোটোকল যে অ্যালিস ববকে বলে দিছে যে আমি কিন্তু হচ্ছে রিপিটেশন কোড ইউজ করে এটাই হচ্ছে আমাদের প্রোটোকল, আমাদের কমিউনিকেশনে আমরা সবসময় রিপিটেশন কোড ইউজ করব যাতে করে একটা দুইটা বিট ফ্লিপ করে গেলেও কারেক্ট করা যেতে পারে। সো বব জানে যে এটা সে রিপিটেশন কোড ইউজ করেই করছে। ঠিক আছে, সো দ্যাট মিনস বব জানে যে এইটা হইল একটা বিট, মানে
এক বিট ডেটা হইল এই তিনটা মিলে। এখন এইখানে তো 101 আছে, তো অ্যালিস তো আইদার ডেটা 0 পাঠাইছে অথবা ডেটা 1 পাঠাইছে। এখন এইটার মধ্যে যেহেতু দুইবার দেখতেছি 1 আছে আর একবার যেহেতু 0 আছে, প্রবাবলি এটা আসলে তিনটা 1 সে পাঠাইছিল, একটা মাঝখানে ইরর হয়ে 0 হয়ে গেছে। সো দিস ইজ মানে বেসিক্যালি আমি মেজরিটি ভোটিং করতেছি যে এইখানে আম, কি বলে, যে দুইটা 1 আছে একটা 0 আছে, সো ভোটাভুটিতে 1 জিতে গেছে। সো বেসিক্যালি আমি বলবো এইখান থেকে যে ইনফরমেশনটা পাওয়া যায় সেটা হইল জাস্ট 1। ঠিক আছে। আচ্ছা, এটা আমি এনকোড এনকোডিং এর উল্টা প্রসেস, সো বেসিক্যালি এটাকে ডিকোডিং বলা হয়। ঠিক আছে। এখান থেকে একটা পেলাম। আচ্ছা, তারপরে এখন 000। তো এটা তো 000 মানে তো বুঝতেছে, আচ্ছা মানে ডেফিনেটলি 0 ছিল এটা। তারপরে তিনটা হচ্ছে 110। এখানেও সে আবার চিন্তা করবে যে আচ্ছা আমার এখানে দেখতেছে মেজরিটি হচ্ছে 1 আর মাইনরিটি হচ্ছে 0। সো এখানে অবশ্যই তাহলে এটা হয়তো 1 ছিল, মাঝখানে একটা হয়তো বিট ফ্লিপ করে গেছে। ঠিক আছে। আর লাস্টলি এখান থেকে এই বাকি তিনটা থেকেও সে দেখতেছে যে আচ্ছা এখানে মেজরিটি 1, সো ইনফরমেশনটা প্রবলি 1 ছিল। সো যদিও এইখানে তিনটা বিট ফ্লিপ হয়ে গেছে, তারপরেও কিন্তু বব প্রপারলি রিকভার করতে পারছে যেটা অ্যালিস পাঠাইতে চাইছিল। ঠিক আছে। তো এইটাই হচ্ছে ইরর কারেকশন মেকানিজম। খুব সিম্পল। ঠিক আছে। বুঝছেন সবাই? তো আমি এখন জিজ্ঞেস করি যে আপনারা এইখানে কোনো উইকনেস দেখতে পাচ্ছেন কিনা, বা এই যে রিপিটেশন কোড আমরা ইউজ করতেছি এইটার ফ্ল কি কি দেখতে পাচ্ছেন? স্টোরেজ অনেক বেশি স্যার, লাগবে। স্টোরেজ বেশি লাগবে স্যার এখানে। মানে তিনটা বিটের মধ্যে যদি দুইটা কোনো বিটই ফ্ল স্যার যদি ধরা চেঞ্জ পড়তেছে? হয়ে যায়। এমন কি কোনো সিনারিও হইতে পারে যে ইরর গুলা, এই যে ইরর গুলা যে হয়েছে এগুলো তো র্যান্ডমলি হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। কারেক্টলি প্রেডিক্ট তো যে নাও করতে পারে। এটা যদি হেডে মনে ফ্লিপ করেন করছে, তো একের বেশি এমন ফ্লিপ ভাবে হয়ে কি যায়। ইরর ফ্লিপ করতে পারে যাতে করে অ্যালিস যে ইনফরমেশনটা পাঠাইছে বব ডিকোড করার পরে সেম জিনিসটা পাইলো না, মানে ইনফরমেশন ডিস্টর্টেড হয়ে গেল? স্যার তিনটা বিটের মধ্যে স্যার দুইটা বিটই যদি স্যার এভাবে চেঞ্জ হয়ে যায়, তিনটা সেট করে করে যে পাঠাচ্ছি তিনটার মধ্যে যে দুইটা যদি স্যার চেঞ্জ হয়ে যায় তাহলে তো স্যার বব কনফিউজ হয়ে যেতে আইডিয়া পারে। নাই? স্যার আমাদের কথা হ্যাঁ, কি শোনা আইডিয়া যাচ্ছে নাই না? নাকি সব কারোর মনোযোগ নাই? হ্যালো। কোনটা? আম, আচ্ছা ঠিক আছে, দেখি চ্যাটে কিছু লিখছেন। ও আচ্ছা আচ্ছা, আমার মাইক্রোফোন অফ, সরি স্পিকার অফ ছিল এতক্ষণ। আচ্ছা সরি। আচ্ছা হ্যাঁ বলেন, তাইলে বলেন, আমি আমি হয়তো খেয়াল করি নাই। স্যার ওই যে যেটা বলছিলাম স্যার, এই যে তিনটা করে করে সেট আমরা যে পাঠাচ্ছি রিপিট করে করে, হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ। এই তিনটা বিটের সেটের মধ্যে স্যার দুইটাই যদি স্যার এভাবে মানে ইররের মাধ্যমে যদি ইয়ে হয়ে যায়, মানে চেঞ্জ হয়ে যায়, তবে তিনটাই যদি একদম ফ্লিপ হয়ে যায় তখন তো স্যার বব স্যার তাহলে তো ডিকোড করতে প্রবলেম হবে। এক্স্যাক্টলি। সো যেমন হচ্ছে যে আমার এইখানে যদি ইররটা এই দুইটাতে হইতো, ঠিক আছে। সো বেসিক্যালি আমি যেটা ইয়ে করতেছি, কি কালার করা যায়, ব্লু কালার করি। সো হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ এইটা এবং এইটা, মানে ব্লু কালার গুলো হচ্ছে ফ্লিপ করে গেছে। তো এখন বব দেখবে যে আচ্ছা আমার এখানে তো মেজরিটি হচ্ছে যে 0, সো এইখানে হয়তো এটা 0 হবে, বাট ডেফিনেটলি সে ভুল গেস করছে। ঠিক আছে, এটা হয় নাই, সো ডেফিনেটলি সে ভুল গেস করছে। সো হ্যাঁ, দিস ইজ বেসিক্যালি ওয়ান উইকনেস অফ রিপিটেশন কোড। ঠিক আছে। এবং এরকম আরো উইকনেস আছে, এবং আসলে এমন কোনো ইরর কারেকশন তৈরি করা সম্ভব না যে এখানে দ্যাট ক্যান কারেক্ট 100% অফ দ্য থিংস। ঠিক আছে, সব কোডেই। কারণ জিনিসটা হচ্ছে যেমন ধরেন আমি আপনাকে আম, এমন একটা বিট স্ট্রিম পাঠাইলাম, বাট আমি কমপ্লিটলি ডিফারেন্ট একটা বিট স্ট্রিম মিন করতে চাইছিলাম, মানে এটা কখনো বুঝবেনই না আপনি। যেরকম ধরেন আমরা ডিকশনারি ইউজ করি দেখে জানি যে আচ্ছা দুই একটা বিট, মানে দুই একটা লেটার যদি এদিক সেদিক হয়ে যায়, আম, তাহলে আমরা ওগুলা ফিক্স করতে পারি। যেমন কেউ যদি হয়তো আহ কথায় কথা যদি এরকম লেখে যে আম, কি দেওয়া যায়,
মানে মানে ডিকশনারির পয়েন্ট হইতেছে যাতে করে আমরা কিছু আহ, দুই একটা লেটার যদি উল্টাপাল্টা হয়ে যায় তাহলে যেন ঠিক করতে পারি। ধরেন অ্যালি গে বর, ঠিক আছে, এটা লিখছে। এখন আপনি বুঝছেন যে আচ্ছা এরকম ওয়ার্ড তো শুধু একটাই আছে, সেটা হচ্ছে অ্যালিগেটর। ঠিক আছে, তো আপনি বুঝতে পারছেন যে আচ্ছা এটা প্রবাবলি ভুল লিখছিলাম। কিন্তু এমন তো হইতেই পারে যে আমি হয়তো এমন একটা জিনিস ভুল করছি, যে আমি লিখছি ফক্স বাট আই ওয়ান্টেড টু মিন বক্স, বাট আপনি জানেন যে আচ্ছা ফক্সও তো একটা ভ্যালিড ওয়ার্ড, সো আপনি হয়তো সন্দেহ করতেছেন না যে আমি ভুল কিছু লিখছি। হয়তো কনটেক্সট থেকে বুঝতে পারেন, বাট দ্যাটস এ ডিফারেন্ট সিনারিও। আমরা এখানে সম্পূর্ণ ইনফরমেশন নিয়ে কথাবার্তা বলতেছি, এবং ইনফরমেশন, পিওর ইনফরমেশনের ক্ষেত্রে এরকম সিনারিও হইতেই পারে। ঠিক আছে। তো হ্যাঁ, কোনো কোনো কোডই আসলে পারফেক্টলি ইয়ে না, ক্যাপাবল না যে সব ধরনের এরর কারেক্ট করতে পারবে, বাট স্টিল এটা খুবই বাজে যে মাত্র তিনটার মধ্যে দুইটা ইস্যু হয়ে গেলেই আর কি এটার রিজলভ করা যায় না। ঠিক আছে। তো হ্যাঁ, এটা অনেক বড় একটা উইকনেস। আরেকটা উইকনেস হইতেছে, দেখেন, আমি যদি এইখানে কে বিট পাঠাইতে চাই, যেমন এখানে কে এর ভ্যালু হচ্ছে 4, তো সেইটাকে এনকোড করার পরে এন ইকুয়ালস টু, তাইলে টোটাল কতগুলা বিট পাঠাইতে হবে প্রত্যেকটা যদি তিনবার করে রিপিট করি? ওয়েল, এখানে 12, মানে আসলে আমাদের 3 টাইমস কে। তো তার মানে ধরেন আপনি যদি 1 মেগাবাইটের একটা ফাইল পাঠাইতে চান, এই রিপিটেশন কোড ইউজ করলে আপনাকে 3 মেগাবাইট পাঠাইতে হবে। ঠিক আছে। এবং আহ, মানে বুঝতেই পারছেন যে 3 গুণ একটা জিনিস যদি পাঠাইতে হয়, এটা খুবই বাজে, খুবই বাজে। তো শ্যানন আসলে অনেক কাজ কারবারই করছে। তো সে আর কি হচ্ছে যে ইনফরমেশনের এনট্রপি বলে একটা জিনিস ডিফাইন করছে, দ্যাট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ, মানে ইনফরমেশন এনট্রপির অনেক আহ, অনেক ইয়েই আছে আসলে, যে বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন জিনিসপাতি এক্সপ্লেন করা যায়। তো ওয়ান অফ দোজ থিংস ইজ যে একটা জিনিসকে আপনি যদি কম্প্রেস করেন, তাহলে সবচেয়ে ছোট কত করা যাবে। যেমন আমরা যদি জিপ করি, তাহলে সেটার মধ্যে কি পরিমাণ ইনফরমেশন, মানে কত বাইটের বেশি আর করা যাবে না। তারপরে ধরেন আপনি হচ্ছে যদি এই যে এইভাবে কোন একটা কোড ইউজ করেন, তাহলে ওটা বেস্ট কতটুকু ইয়ে করতে পারবে। ঠিক আছে, বেস্ট কত খানিকটা আর কি, সে এরকম কত গুণ ইনফরমেশন লাগবে সেগুলোও বলে দিতে পারে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে। তো মেইন কথা হচ্ছে দেয়ার ইজ এ থিওরিটিক্যাল লিমিট, যেটা আর কি ওই যে বেসিক্যালি ইনফরমেশন এন্ট্রপি থেকে বের করা যায়। বাট দিস ইজ ভেরি ব্যাড। ঠিক আছে, এটার একটা নামও আছে, এটা হচ্ছে রেট অফ, মানে রেট, কোডের একটা কোডের রেট। তো একটা কোডের রেট হচ্ছে বেসিক্যালি কে ডিভাইডেড বাই এন। তো মানে এখানে হচ্ছে 1/3, মানে আপনি অ্যাকচুয়ালি যা পাঠাচ্ছেন, ইনফরমেশন যা পাঠাবেন, তার 1/3 অ্যাকচুয়ালি ইনফরমেশন অ্যাকচুয়ালি পৌঁছাবে আর কি, মানে ওটার মধ্যে আছে। ঠিক আছে। এবং মানে হ্যাঁ, এটা মানে বেশ বাজে কোড। ঠিক আছে, এটা হচ্ছে আরো বেটার কোড আমরা ডেফিনেটলি ইউজ করি। এবং আপনারা যদি কোনো কোর্সে হাফম্যান কোডিং টোডিং এগুলো পড়ে থাকেন, বেসিক্যালি হাফম্যান কোডিং ইজ অলমোস্ট, মানে আপনি যদি একদম থিওরিটিক্যালি ইউজ করেন তাহলে ওটা হচ্ছে একদম অপটিমাল আর কি। ঠিক আছে। তো যাই হোক, এরকম এরকম আর কি অনেক ধরনের, মানে এটাই হচ্ছে মানে এক ধরনের কোডের এক্সাম্পল, সিম্পলেস্ট কোড। তো এরকম আর কি আরো অনেক ধরনের কোডিং এক্সাম্পল আছে, যেমন আপনাদেরকে আমি বেশ কয়েকবার হয়তো বলছি যে হ্যামিং কোডের নাম বলছি। ঠিক আছে। তো ধরেন হ্যামিং কোড হচ্ছে যে আহ, মানে হ্যামিং হচ্ছে একজনের নাম ছিল। তো আপনারা হয়তো হ্যামিং ডিস্টেন্স করছেন, বা হ্যামিং, মানে হ্যামিং ডিস্টেন্স, যদি আপনারা এই হ্যামিং ডিস্টেন্স নামটা নাও শুনে থাকেন, আপনারা দুইটা স্ট্রিং এর মধ্যে এডিট ডিস্টেন্স কম্পিউট করেন। ঠিক আছে, যে একটা স্ট্রিং থেকে আরেকটা স্ট্রিং এ যাইতে গেলে কতবার, মানে কতগুলা ক্যারেক্টার এডিট করা লাগবে। ঠিক আছে, ধরেন আমার নাম থেকে আপনার নাম আহ, যেতে গেলে কতগুলা ক্যারেক্টার এডিট করা লাগবে। তো এটাকে এডিট ডিস্টেন্স বলে দুইটা স্ট্রিং এর মধ্যে। তো হ্যামিং হচ্ছে ওইটার আসল মানে ম্যাথমেটিক্যাল নাম হচ্ছে আর কি হ্যামিং ডিস্টেন্স। তো হ্যামিং হচ্ছে এরকম টাইপের কাজ টাজ করছে। তো ইনফ্যাক্ট আপনারা জানেন কি না জানি না যে আস্কি, ঠিক আছে, যেমন হচ্ছে যে মানে হ্যামিং হ্যামিং বেসিক্যালি এই কোড ইন্ট্রোডিউস করার মেইন রিজন ছিল পুরানো কম্পিউটারগুলোতে, মানে যখন মেকানিক্যাল কম্পিউটার ছিল তখন প্রোগ্রামগুলোকে লোড করতে হইতে হচ্ছে এরকম কিছু পেজ ছিল। আপনারা দেখেন যে কিছু ভিডিও টিডিও আছে আর কি। তো ওখানে হচ্ছে এরকম আহ, কতগুলো জায়গা থাকে, যেখানে আর কি 101010 এরকম হোল থাকে। ধরেন এক একটা ইয়েতে 8টা থাকে, আমার আঁকানোটা ভালো হয় নাই। ঠিক আছে, এক একটা রোতে এরকম 8টা থাকে, এবং বেসিক্যালি
আমরা হচ্ছে হোল পাঞ্চ করতাম, ঠিক আছে, আমরা বলতে আর কি আগে মানুষজন পাঞ্চ করতো, আমিও দেখি নাই ডেফিনেটলি। তো আহ, যদি হোল পাঞ্চ করা থাকে, ছিদ্র থাকে, তাহলে হচ্ছে ওইটা বেসিক্যালি মানে হয়তো জিরো। আর যদি হোল পাঞ্চ না করা থাকে তাহলে ওয়ান। ঠিক আছে, মানে যদি সলিড থাকে, কাগজ থাকে, তাহলে ওয়ান। তো আপনার বেসিক্যালি প্রোগ্রামিং করতে গেলে যেটা করতে হতো যে মেশিন কোডে লিটারালি 1 0 এক একটা করে এরকম হাতে ধরে আর কি ছিদ্র করা লাগতো, 1 0 1 0 এরকম ছিদ্র করা লাগতো। এবং এক একটা লাইন হইতেছে এরকম, ঠিক আছে, এক একটা প্রোগ্রামের লাইন হইতেছে বেসিক্যালি এরকম। এবং এরকম বান্ডিল ছিল, ঠিক আছে, মানে ধরেন কার্ডের মতো বান্ডিল ছিল, এরকম রিং, বড় বড় রিং দিয়ে একসাথে আটকানো ছিল। এইটা ধরে মেশিনে ঢুকাই দিতে হইতো, তো সেই অনুযায়ী কম্পিউটার ওইভাবে কাজ করতো। ঠিক আছে। তো এখন এই যে প্রোগ্রামিং যখন আমরা এইভাবে করতেছি, ডেফিনেটলি মানুষের ছিদ্র টিদ্র করতে ভুল করতো। ঠিক আছে। এবং এই ভুলগুলোর কারণে দেখা যাচ্ছে অনেক দিনের কাজ আসলে সম্পূর্ণ গার্বেজ রেজাল্ট দিত। ঠিক আছে। এবং আমরা এই যে বলি না যে বাগ টাগ ফিক্স করা হইলে প্যাচ, ঠিক আছে, তারপর বাগ, এই ওয়ার্ডগুলা লিটারালি আপনার এই সমস্ত জায়গা থেকে আসছে। যেরকম এইখানে হয়তো এটাকে ছিদ্র করে ফেলছি, বাট মানে সো বেসিক্যালি জিরো লিখছি, বাট হওয়ার কথা ছিল এটা ওয়ান। তো মানুষজন যেটা করতো যে এটার উপরে আসলে একটা কাপড় সেলাই করে দিয়ে দিত, মানে প্যাচ করে দিত আর কি। ঠিক আছে, ওইখান থেকে আসছে হচ্ছে প্যাচ। আর বাগ হচ্ছে মানে মানে ওরকম খুব মেকানিক্যাল কম্পিউটার যখন ছিল, ওখানে আসলে একটা মথ আটকা পড়ছিল আর কি। ওই কম্পিটিশনের মেকানিজমের মধ্যে ওইখানে একটা মথ আটকা পড়ার কারণে আর কি উল্টাপাল্টা রেজাল্ট দিচ্ছিল, তো ওইখান থেকে ওয়ার্ড আসছে বাগ। তো যাই হোক, এইভাবে প্রোগ্রামিং করা, ঠিক আছে, মেশিন কোডে ট্রান্সফর্ম করা আহ, খুবই ইরর প্রোন ছিল। মানে আমরা যেহেতু আর কি মানুষ, মানুষ তো ভুল করবেই। ঠিক আছে। তো প্রচুর ভুল হইতো, এবং অ্যাজ এ রেজাল্ট হ্যামিং আর কি এটাতে খুব বিরক্ত ছিল। তো ও ভাবলো যে আচ্ছা এইটার কি কোনো সমাধান নাই। যে তো ও যেটা করছে, ও হচ্ছে বেসিক্যালি হ্যামিং কোডটা আবিষ্কার করছে, যে এখানে হচ্ছে আম, খুব মানে খুবই এফিশিয়েন্ট আপনার। আম, যেমন আমরা যে এক্সাম্পলটা দিব ওটা হচ্ছে 7 বিটে দিব। তো আম, ও যেটা হয়তো ইমপ্লিমেন্ট করছিল ওটাকে 15 বিটে করছিল। মানে এটার কি হ্যামিং কোড হচ্ছে ক্লাস অফ কোডস আছে। ঠিক আছে, 7 বিটের আছে, 15 বিটের আছে, এটসেট্রা এটসেট্রা। তো এই যেমন আমি যদি 7 বিটের কথাটাই বলি, এই 7 বিটের মধ্যে অ্যাকচুয়ালি ইনফরমেশন থাকে 4 বিট। এবং এই 7 বিটের যে কোনো একটাও যদি উল্টাপাল্টা হয়ে যায়, বেসিক্যালি ও ওইটাকে অটোমেটিক্যালি কারেক্ট করে নিতে পারে। মানে আপনাকে কারেক্ট করে দেওয়াও লাগবে না। এই মানে এক্সট্রা যে 3 বিট আছে, ওই 3 বিট ইনফরমেশন থেকে বের করে ফেলা যায় যে কোন বিটটাতে ভুল হয়েছে, ইরর হয়েছে। ঠিক আছে। তো এইটাতে দেখা যাচ্ছে ওর কাজ অনেক আগায় গেছিল। সো বেসিক্যালি লিটারালি হ্যামিং কোড প্রথম প্রোগ্রামিং করার জন্য ইনভেন্ট করা হয়েছিল। ঠিক আছে। এবং হচ্ছে আপনারা যদি দেখেন যে আস্কি, ঠিক আছে, তো আস্কি হচ্ছে যে ক্যারেক্টার, জানেন যে প্রত্যেকটা ক্যারেক্টারেরই এক একটা ইন্টেজার রিপ্রেজেন্টেশন আছে। যেমন এ হচ্ছে, ক্যাপিটাল এ হচ্ছে 65, ঠিক আছে। তো ক্যাপিটাল বি হচ্ছে 66, এরকম, রাইট? তো এই যে রিপ্রেজেন্টেশনটা, এইটা আসলে আপনারা কতটুকু করেছেন জানি না, তবে আমিও যখন দেখছি, যখন মানে লুপ রান করে 1 বিটে রান করলে তো বেসিক্যালি 0 থেকে 255 পর্যন্ত 256টাই চলে আসে। ঠিক আছে। ওটা অরিজিনাল আস্কি দেখবেন যে ওটা হচ্ছে 7 বিট ছিল। ঠিক আছে। তো 7 বিট ছিল, এক্সট্রা যে একটা বিট, 8 বিট, মানে 1 বাইটের মধ্যে 1 বিট করে রেখে দেওয়া হইতো, যে একটা মিনিমাল চেকিং এর জন্য। 1 বিটের মধ্যে আপনি মানে 7 বিটের ইনফরমেশন প্রোটেক্ট করে 8 বিটে রাখতে পারবেন না পুরোপুরি, বাট অ্যাটলিস্ট একটা মিনিমাল চেক করা যায়। ঠিক আছে, যে আচ্ছা মোটামুটি ঠিক আছে কিনা। ঠিক আছে, সেটা হচ্ছে যে ওই 8th বিটটাকে বেসিক্যালি ওরা ইরর কারেকশনের জন্য বা ওই যে মিনিমাল চেকিং এর জন্য ইউজ করতো, যে একটা দুইটা যদি ভুল হয় তাহলে যেন ঠিক করা যায়। কারণ তখন হচ্ছে ওই যে ম্যাগনেটিক মেমোরি ছিল। তো তো ম্যাগনেটিক মেমোরি কিছুদিন পরে আসলে ডিম্যাগনেটাইজড হয়ে যেত। ঠিক আছে। তো তখন আর কি ইনফরমেশন হারা যেত। তো ওই মানে ওই বেসিক্যালি লাস্ট বিটটা কিছু কেসে আর কি আপনাকে ধরেন ইররটা ধরা দিতে পারো। ঠিক আছে। এবং ধরেন আমরা যে এখন ফাইল টাইল ডাউনলোড করি, এখানেও ইরর কারেকশন আমরা আসলে করি। যেমন ধরেন অনেক সময় দেখা যায় না যে অনেক বড় ফাইল ডাউনলোড করছি, তারপরে 100% হয়েছে, তারপরেও কি জানি
করতেছে, মানে এখনো ডাউনলোড কমপ্লিট হয়েছে এটা দেখায় নাই। কারণ হচ্ছে যে সে যেটা করে, এই যে পুরা ধরেন কথার কথা 2 জিবির একটা ফাইল নামাইছেন আপনি, এই 2 জিবির ফাইলের একটা হ্যাশ ফাংশন দিয়ে হ্যাশ কম্পিউট করে। ঠিক আছে? তো কম্পিউট করলে একটা র্যান্ডম লুকিং ইয়ে আসে, স্ট্রিং আসে। ঠিক আছে? তো এই যে নাম্বারটা, এইটার সাথে যেখান থেকে ডাউনলোড করছেন ওইটার হ্যাশ নাম্বারের সাথে মিলায় দেখে যে সেম আসছে কিনা। যদি সেম আসে, হ্যাঁ, ইউ ক্যান নট গ্যারান্টি যে পুরা 2 জিবি এর সমস্ত ইনফরমেশন এই মাত্র ছোট্ট একটা স্ট্রিং এর মধ্যে চলে আসছে, বাট মোর অর লেস দুইটাই যদি এক্স্যাক্টলি মিলে যায়, ইউ ক্যান বি মোর অর লেস সার্টেইন যে হ্যাঁ, সেম ফাইলটাই আসলে পুরাপুরি ঠিকঠাক ভাবে আসছে, কোনো একটা দুইটা বিট উল্টাপাল্টা হয়ে যায় নাই। ঠিক আছে? সো আমরা কিন্তু এখন ওই ধরনের চেক আসলে করি। ঠিক আছে? ব্যাকএন্ডে হয় দেখে আমরা জানি না। ঠিক আছে? এবং এইগুলা মানুষজন আবার ইয়েও করে, যেমন ধরেন আপনি যদি অফিসিয়াল কোনো জায়গা থেকে, অফিসিয়াল ডাউনলোড পেজ থেকে কোনো কিছু ডাউনলোড করেন, সবসময় এরকম হ্যাশ চেক করে। কারণ যেমন ফিশিং টিশিং অ্যাটাক করতে পারে। যেমন ধরেন আপনি কিছু একটা ডাউনলোড করতেছেন, কথার কথা কোন একটা গেম ডাউনলোড করতেছেন, তো আমি মাঝখান দিয়ে যায়া যে ওই গেমের ইনফরমেশন চেঞ্জ করে দিলাম, মানে ধরেন আপনি ভাবতেছেন যে গেম ডাউনলোড করতেছেন সেম ফাইল নেম, বাট আমি হচ্ছে আমার ভাইরাস ঢুকাই দিছি। তো ভাইরাস বা ওই প্রোগ্রামের সাথে ভাইরাস অ্যাড করে দিচ্ছি, তো যখন আমি এরকম ভাইরাস অ্যাড করে দিচ্ছি তখনই কিন্তু হ্যাশটা চেঞ্জ হয়ে যাবে। সো ওই হ্যাশ যখনই মিলবে না, আমি বুঝবো যে ম্যালিশিয়াস ফাইল আর কি এটা, বা ওই যে কোনো কি একটা দুইটা বিট উল্টাপাল্টা আছে ডেফিনেটলি। তো তখন সাথে সাথে আপনি ওই ফাইলটা ফেলে দেবেন, আবার ডাউনলোড করবে। ঠিক আছে? তো এই যে এটা কি চেকসামের মতো? ইয়েস, এটা লিটারালি হ্যাশ বলতে আমি আসলে চেকসামের কথাই বলতেছি। আচ্ছা। সেকেন্ড, সরি। আম, হ্যাঁ, লিটারালি আমি চেকসামের কথাই বলতেছি, মানে হ্যাশ হ্যাশ বলতে আসলে মানে চেকসামটা আসলে করে কেমনে, যে হ্যাশ ফাংশন করেই, হ্যাশ ফাংশন ইউজ করেই করে, হয়তো SHA-1 বা SHA-256 বা MD5 এরকম টাইপের কোন একটা হ্যাশ ফাংশন ইউজ করে করে আর কি। ঠিক আছে? আই থিঙ্ক বেটার হইতো চেকসাম বলাটা আর কি। হ্যাঁ, তো মানে ইউনো ইরর কারেকশন ছাড়া আসলে দুনিয়া চলবে না। এবং হচ্ছে যে অনেক, যেরকম আপনারা জানেন কিনা জানি না, MD5 হ্যাশ খুব পপুলার ছিল, তারপরে SHA-1, ঠিক আছে, এটাও বেশ ইউজফুল, বাট এখন আর কি এই দুইটাই, মানে বিশেষ করে MD5টা একেবারে ইউজ করা যাবে না, এটা সিকিউরিটি পারপাসে একদমই ইউজ করা যাবে না। SHA-256টা ইজ ওকে, মানে আই এম নট ইভেন টকিং অ্যাবাউট কোয়ান্টাম। ঠিক আছে? এগুলো আর কি ক্লাসিক্যাল ইয়াতেই, যেরকম MD5-এ এই যে আমি একটু আগে যে কাহিনী বললাম, যে ধরেন আপনি একটা ফাইল ডাউনলোড করতেছেন, বাট মাঝখানে আমি ইন্টারসেপ্ট করে আপনার সাথে কথার কথা কোনো একটা গেম ডাউনলোড করতেছেন, ওই অফিসিয়াল ইয়া থেকে, স্টিম থেকে ডাউনলোড করতেছেন, বাট আই এম প্রিটেন্ডিং, ধরেন আমি আপনার আইএসপি সার্ভার, এবং আমি হচ্ছে মাঝখান দিয়ে ওই ফাইলটা আপনাকে না দিয়ে হচ্ছে ভাইরাস ফাইল একটা ঢুকাই দিলাম। ঠিক আছে? তো এখন আপনি ভাইরাস ফাইল ঢুকাই দিলে তো ডেফিনেটলি হ্যাশ মিলবে না। তবে MD5 রিলেটিভলি, মানে এটা মানুষজন ক্র্যাক করতে পারছে, যে আপনি স্ট্রিং দেখে বলে দিতে পারবেন যে এটার সাথে আর কি অ্যাড করলে সেম আবার MD5 হ্যাশ তৈরি হবে। তো ধরেন আমি আমার ভাইরাসটা যোগ করে দিছি, এবং যোগ করে দেওয়ার পর আরো কিছু এক্সট্রা বিটস টিটস অ্যাড করছি, যাতে করে সেম MD5 হ্যাশ আসে, যেটা ওই অফিসিয়াল ওয়েবসাইট থেকেও যেই MD5 হ্যাশ আসতেছে সেটা আসতেছে। তা আপনি যদি শুধু ওই MD5 হ্যাশ ম্যাচ করেন, আপনি হয়তো ভাবতেছেন যে আচ্ছা ঠিকঠাকই তো আছে, অসুবিধা নাই। বাট দ্য থিং ইজ যে মাঝখানে আর কি আমি কাবজাব করে ফেলছি আর কি। ঠিক আছে? তো হ্যাঁ, এখন দেখবেন যে অধিকাংশ সবকিছু যে SHA-256, যেমন আপনি যদি কোনো লিনাক্স ডিস্ট্রো টিস্ট্রো নামাইতে চান, দেখবেন যে SHA-256 ইউজ করে আর কি। ঠিক আছে? তো আম, এই যাই হোক, এগুলো আসলে অনেক অনেক ইয়াতে চলে গেলাম, বাট হ্যাঁ, সো ইরর কারেকশন ইজ বেসিক্যালি ইউজিং এক্সট্রা বিটস, যেটা থেকে আপনি ইনফরমেশন কারেক্ট করতে পারবেন। ঠিক আছে? তো এক্সাম্পল হিসেবে ধরেন এই যে আম, হচ্ছে যে রিপিটেশন কোডটা তো খুবই ইজি। তো এইখানে ধরেন আপনি একটা বিটকে পাঠাইতে 3 বিট ইউজ করছেন। বাই দ্য ওয়ে, আমি কিন্তু এরকম রিপিটেশন কোড কিন্তু ক্লাস অফ কোডস, যেমন আমি কিন্তু চাইলেই এক একটা বিটকে 5 বার রিপিট করতে পারতাম, রেট অনেক কমে যাইতো। ঠিক আছে? তখন 1/5 হয়ে যাইতো, বাট দ্য থিং ইজ যে ওইটা আরো বেশি ইরর কারেক্ট করতে পারতো। যেমন মানে হচ্ছে যে ধরেন কি বলে, মানে দুইটা ফ্লিপ হয়ে গেলেও তখন ঠিক করতে পারবে একই একই বাঞ্চের মধ্যে। ঠিক আছে? 5টার মধ্যে যদি দুইটা ফ্লিপ হয়ে যায়, মেজরিটি ভোটিং করলে তো বাকি 3টা তো ঠিক আছে। ঠিক আছে? তো এরকম আর কি। সো দিজ আর ক্লাস অফ কোডস। হ্যামিং কোড এরকম 7 বিট আছে, 15 বিট আছে, 31 বিটস আছে। ঠিক আছে? ঠিক আছে, মানে
টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান টাইপের আর কি হচ্ছে হ্যামিং কোড আর কি। হ্যাঁ। তো আম, যেমন আমি আপনাদেরকে সিম্পল একটা এক্সাম্পল দিই যে হ্যামিং কোড আসলে কিভাবে কাজ করে। ঠিক আছে। যেমন আমি হয়তো আপনাকে 1011 পাঠাতে চাচ্ছি। তো হ্যামিং কোড যেটা কাজ করবে যে আরো কিছু 3টা বিট ঢুকাবে যাতে করে ওগুলোও কারেক্ট করা যায়। ঠিক আছে। তো আম, এই 3টা বিট কি হবে, আমি একটা ডায়াগ্রাম আঁকাই তাহলে খুব সুন্দর মতো বোঝা যাবে। ঠিক আছে। বাই দ্য ওয়ে, আমি এটাকে ফার্স্ট ডিজিট বলতেছি, এটাকে ধরেন সেকেন্ড ডিজিট বলতেছি, এটাকে থার্ড ডিজিট বলতেছি, এটাকে ফোর্থ ডিজিট বলতেছি। মানে ডিজিট বলতে আই গেস ডিজিট না, সরি, ডেটা বিট বলতে যাচ্ছি আর কি। ঠিক আছে। ডেটা মানে ডেটা বিট ওয়ান, ডেটা বিট টু, ডেটা বিট থ্রি, ডেটা বিট ফোর। ঠিক আছে। তো আমি এখন একটা ছোট্ট ভেন ডায়াগ্রাম আঁকাবো। আম, আচ্ছা, ওকে। তো এখন আমি আম, একটা কাজ করি, সেটা হইতেছে যে আমার ওকে, না, একটা সেকেন্ড, আমি একটু ইয়ে করে দেখাই আই গেস। মানে আজকে আমি আসলে আপনাদেরকে ক্লাসিক্যাল কোডটা নিয়ে আর কি কথাবার্তাটা বেশি বলতেছি, যাতে করে আর কি বোঝা যায় যে আসলে আমরা কোন দিকে যাচ্ছি। মানে ক্লাসিক্যাল কোডের তো আপনাদের কি কোনো ক্লাসিক্যাল, আমি এটা আসলে জিজ্ঞেস করি, আপনাদের কোনো কি ইরর কারেকশন কোডের কোনো কোর্স কি আছে? আমাদের ছিল, আপনাদের আছে কিনা আমি জানি না। স্যার ডেটা কমিউনিকেশনের কোর্সটাতে হচ্ছে কিছু ছোটখাটো এরর কারেকশন মানে আচ্ছা, দেখানো হয়, ক্লাসিক্যাল ছোটখাটো, মানে অত যেরকম অনেক বেশি না। মানে কি কি ধরনের শিখছেন? এই যেমন চেকসামটা হচ্ছে ওখানে শিখছিলাম। টেক্সামটা শিখছেন, ওকে, হ্যাঁ। দেন হচ্ছে আরেকটা কি যেন ছিল, আই গেস একটা হচ্ছে ডিটেক্ট করার জন্য একটা কারেকশন, মানে ওটা হচ্ছে সাম বিট ডিটেক্ট করতে পারে, সাম বিট ইয়ে, কারেক্ট করতে পারে। আচ্ছা, সো ডিটেকশন আর কারেকশনের মধ্যে পার্থক্য কি? মানে ডিটেকশন মানে হচ্ছে ও আচ্ছা ভুল হয়েছে, এখন ভুল যে হয়েছে কই হয়েছে আমি বলতে পারি না, বাট এইটুকু বুঝতেছি যে দিস ডাটা ডাজ নট মেক এনি সেন্স। ঠিক আছে, এরকম। আর কারেকশন হচ্ছে যে হ্যাঁ আমি জানি ঠিক এই জায়গায় ভুল হয়েছে, অ্যান্ড ভুল হয়েছে মানে তো আমি ফ্লিপ করে দিলেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে, so মানে ইফ ইউ নো দ্য লোকেশন যে কোথায় ভুল হয়েছে, তাইলে আসলে তখন আর কি কারেক্ট করতে পারবেন। আর হ্যাঁ, মানে সো আমি আসতেছি, এই হ্যামিং করে আসলে ওই এক্সাম্পলটা দেওয়া যাবে একটু পরে, অসুবিধা নাই। তো হ্যাঁ, মানে ধরেন আমি একটা ভেন ডায়াগ্রাম আঁকালাম। ঠিক আছে। যেখানে দেখেন 3টা সার্কেল আঁকাইছি, তো 3টার মধ্যে ওভারল্যাপিং সবগুলো রিজিয়ন দেখানো দেখানো যাচ্ছে। ঠিক আছে। তো এবং এখানে আমি D1, D2, D3 এবং এখানে D4টা লিখছি। ঠিক আছে। তো আমি এইখানে যে নাম্বারগুলো বসাবো সেইগুলো হচ্ছে P1, P2, P3 বলবো। পি ইউজ করার কারণ হচ্ছে প্যারিটি, মানে চেকসামেও আপনার প্যারিটি কথাটা হয়তো শুনে থাকবেন। তো হ্যাঁ, প্যারিটি ইজ বেসিক্যালি সবচেয়ে ইজিয়েস্ট চেক। ঠিক আছে। তো প্যারিটি মানে হচ্ছে আম, আমরা যেটা করব সেটা হচ্ছে ইভেন প্যারিটি, অড প্যারিটি। আচ্ছা, প্যারিটি জিনিসটা একটু এক্সপ্লেইন করি, আপনারা প্রবাবলি জানেন তারপরেও, কারণ এই জিনিসটা আমাদের, এই ওয়ার্ডটা আমাদের বারবার আসবে। ধরেন আপনি কোন একটা নাম্বারের কথা যদি, বাইনারি স্ট্রিং এর কথা যদি বলেন, এই যে 1011, এইটার কথাই বলতেছি। তো এইখানে কতগুলা ওয়ান আছে? ইজ ইট ইভেন অর ইজ ইট অড? নাম্বারটা ইভেন নাকি নাম্বারটা অড এটা কিন্তু বলি নাই, মানে এটা হচ্ছে 11। তো 11 ইভেন নাকি অড এটা বলি নাই, আমি বলছি নাম্বার অফ কি বলে বিটস, যেটা ওয়ান। ঠিক আছে, এইটার কাউন্টটা কত? ঠিক আছে, যেমন এখানে আমি দেখেন আহ, হচ্ছে বেসিক্যালি নাম্বার অফ ওয়ানস হচ্ছে 3। ঠিক আছে। 3 একটা অড নাম্বার, সো এইটাকে বলা হয় অড প্যারিটি। ঠিক আছে। ভার্সেস ধরেন আমি যদি এরকম কিছু করতাম 1001, এটা হচ্ছে 9, তো এটা হইল ইভেন প্যারিটি। ঠিক আছে, কারণ এখানে দুইটা আছে। তো মানে প্যারিটি চেক করলে বেসিক্যালি মানে খুব আহামরি যে কিছু হয়ে যায় তা না। বাট ধরেন আমি আপনাকে ওই যে ওই এক্সাম্পলটা যখন দিছিলাম যে পাঠাইছি 11 বাট এটা ফ্লিপ হয়ে গেছে 9। তো ধরেন আপনি জানেন যে আচ্ছা অ্যালিস আমাকে অড প্যারিটি পাঠাইছে, বাট আপনি পাইছেন ইভেন প্যারিটি, বুঝবেন যে গ্যাঞ্জাম হয়েছে, কোথায় হয়েছে আমি জানি না। ঠিক আছে। ও, মানে ধরেন যদি 011 হয় তাইলেও এটা অড প্যারিটি হইল। যদি
কি বলে 1101 হয়, এটাও অড প্যারিটি, ঠিক আছে, 1011 এটাও অড প্যারিটি। তো এখন আপনি জানেন যে অ্যালিস আপনাকে অড প্যারিটি পাঠাইছে, বাট কই আসলে অড প্যারিটির ওয়ানটা যে কোথায় হবে বা কম হবে বা বেশি হবে এটা আপনি জানেন না, বাট অ্যাটলিস্ট ইউ নো যে এক্সাক্ট সেম জিনিসটা পান নাই, ঠিক আছে। আচ্ছা, ইনফ্যাক্ট আমি আসলে উল্টা বললে ভালো হইতো, মানে আমাদের ইউজুয়ালি সবসময় হচ্ছে ইভেন প্যারিটি পাঠানো হয়, ঠিক আছে। সবসময় আমাদের প্যারিটি যে চেক সাম করে যে কোনো জায়গায় যখন প্যারিটি কম্পিউট করে, ডিফল্ট হইতেছে আপনার প্যারিটিকে যাতে ইভেন হয়। যেমন একটু আগে এই যে বলতেছিলাম যে আস্কি 7 বিট ইউজ করে, তো এই 7 বিটের মধ্যে ধরেন যতগুলা ওয়ান আছে সেটা অড প্যারিটিও হইতে পারে, ইভেন প্যারিটিও হইতে পারে। তো যদি অড প্যারিটি হয় এই 7 বিট, তাহলে এখানে একটা ওয়ান, মানে লাস্ট বিটটা ওয়ান অ্যাড করা হইতো। আর যদি ইভেন প্যারিটি হয় তাহলে লাস্ট বিটটা 0 অ্যাড করা হয়, ঠিক আছে। তো এতে করে সবসময়ই আপনার 8 বিট সবসময়ই হচ্ছে ইভেন প্যারিটি আসার কথা, ঠিক আছে। যদি কখনো আপনি আপনার একটা বাইট পান যেটা ইভেন প্যারিটি না, তখনই ওরা বুঝতো যে এখানে ইরর আছে, ঠিক আছে। সো মানে বাই ডিফল্ট ইভেন প্যারিটি সাধারণত বোঝা যায় কোনো ইরর নাই, অড প্যারিটি মানে গ্যাঞ্জাম আছে, এরকম ভাবে বোঝানো হয়, ঠিক আছে। এটা কেন বলতেছি, এই যে দেখেন আমাদের এখানে D1 D2 D3 D4, এইখানে ধরেন আহ, এইখানে আমরা P1 P2 P3 এগুলো হবে প্যারিটিগুলা, ঠিক আছে। তো আমি আমাদের এখানে D1 মানে যেটা সেটা লিখে দেই 1, D2 মানে হইতেছে 0, D3 আর D4 দুইটাই হচ্ছে 1 1 ছিল। এই যে দেখেন ফার্স্ট এই সার্কেলটার দিকে যদি তাকায় দেখেন, এখানে দেখেন 1 1 0, তো দুইটা ওয়ান আছে এই সার্কেলের মধ্যে। তো তাহলে এইখানে আমাদের এটা অলরেডি ইভেন প্যারিটি আছে, সো এই লাস্ট প্যারিটি বিট যেটা হবে সেইটা হচ্ছে হোয়াট উই ডু ইজ জাস্ট রাইট 0। সো P1 হচ্ছে 0, ঠিক আছে, P1 হচ্ছে 0। আচ্ছা, তারপরে দেখেন P2, P2 এর এখানেও দেখেন 0 1 1, এগেইন ইভেন নাম্বার অফ ওয়ান্স আছে, সো এটা অলরেডি ইভেন প্যারিটি আছে, 0 লেখেন, অসুবিধা নাই। আর লাস্টে P3 দেখেন এখানে তিনটা ওয়ান আছে, সো অড প্যারিটি। সো আমি যদি লাস্ট আরেকটাও এই প্যারিটিটাকে ওয়ান করে দিই, এখন এই সার্কেলের মধ্যে দেখেন চারটা ওয়ান আছে, সো এটা হচ্ছে আহ, কি বলে ইভেন প্যারিটি হয়ে গেল। এখন মানে এক একটা সার্কেল, কোনো সার্কেলেই বেসিক্যালি দেখেন ইভেন প্যারিটি ছাড়া হইতে পারবে না, এইটাই হচ্ছে আমাদের ডিফল্ট, ঠিক আছে। সো এখানে হচ্ছে P2 এর ভ্যালু 0 বসাইতে হবে, P3 এর ভ্যালু 1 বসাইতে হবে, ঠিক আছে। এবং দিস ক্যান কারেক্ট, আপনি যে কোনো একটা বিট যদি ফ্লিপ করে ফেলেন আপনি বলে দিতে পারবেন যে কোথায় ইস্যু হয়েছে, ঠিক আছে। যে কোনো একটা বিট, সেটা ডেটা বিট হোক প্যারিটি বিট হোক। যেমন কথার কথা আপনি ধরেন বললেন যে আচ্ছা আমার এটা তো 1 ছিল, এটা এখন ভুলে ধরেন মানে ইরর হয়ে 0 হয়ে গেছে, আমরা কেমনে বুঝবো? বব এখন এইটা দেখতেছে, এটার দিকে তাকাচ্ছে, তো তাকায়ে ও কিন্তু জানে না, আমাদের জন্য তো কালার কোড করে দিছে যে আচ্ছা মাঝখানে এখানে 0 আছে। তো বব এখন তাকায় আছে যে দেখতেছে যে আচ্ছা আমার তো অ্যালিস যেইভাবে ডাটা পাঠাইছে সেখানে তো প্রত্যেকটা সার্কেল হচ্ছে ইভেন প্যারিটি হওয়ার কথা। আমি দেখি তো এই সার্কেলে কি ইভেন প্যারিটি আছে? আমি দেখতেছি যে না, এই সার্কেলের মধ্যে তিনটা ওয়ান আছে, তার মানে তো এখানে গ্যাঞ্জাম আছে, এই সার্কেলে কোথাও না কোথাও একটা ইরর আছে। আচ্ছা, এই সার্কেলে কি হয়েছে? এই সার্কেলে আমি দেখতেছি এখানেও অড প্যারিটি আছে, তার মানে এখানেও গ্যাঞ্জাম আছে, এই সার্কেলেও গ্যাঞ্জাম আছে। তার মানে আমার যে ইররটা হয়েছে সেটা তিনটা সার্কেলের যে ইন্টারসেকশন পয়েন্ট ঠিক সেই জায়গায় ইররটা হয়েছে। সো এইটা আসলে 1 হবে, এই যে কারেক্ট করতে পারলো। আপনি অন্য আরেকটা জিনিস ধরেন, যেমন ধরেন আপনি ভাবলেন যে এইটা হয়তো ভুল হয়ে গেছে ওর, ঠিক আছে। তো তখন বব দেখবে যে আচ্ছা আমার এই সার্কেলে অড প্যারিটি আছে, তার মানে এখানে গ্যাঞ্জাম আছে এই সার্কেলে। আচ্ছা, এই সার্কেলে আবার ইভেন প্যারিটি আছে, তার মানে এখানে কোনো গ্যাঞ্জাম নাই। বাট এই সার্কেলে আবার অড প্যারিটি আছে, তার মানে এমন একটা জায়গায় ইরর আছে যেটা এই সার্কেলে ইরর আছে এবং এই সার্কেলে ইরর আছে, কিন্তু এই সার্কেলে ইররটা নাই। তার মানে কোথায়? ঠিক এই জায়গাটায়, ঠিক আছে। সো এইভাবে ইউ ক্যান পয়েন্ট আউট যে এক্স্যাক্টলি কোন বিটটাই ইস্যু হয়েছে। আপনার যদি এরকম কোন একটা বিটেও ইস্যু হয় তাইলেও খুঁজে পাবেন, যে তখন দেখবেন যে দেখেন এইটাতে কোনো আম, হচ্ছে যে ইরর নাই, এইটাতে কোনো ইরর নাই, বাট এইটাতে দেখেন এইটাতে কিন্তু অড প্যারিটি আছে।
তার মানে এমন একটা ইরর আছে যেটা এই এই সার্কেলে ইরর নাই, এই সার্কেলে ইরর নাই, বাট এই সার্কেলে কোথাও এক জায়গায় ইরর আছে। তো কোথায়, তার মানে এই জায়গাটাই থাকবে। ঠিক আছে, সো বেসিক্যালি এইভাবে করেই আর কি আমাদের ইরর কারেকশন, ধরেন হ্যামিং কোড লিটারালি এইভাবে কাজ করে। ঠিক আছে, সো হ্যাঁ, সো বেসিক্যালি হচ্ছে যে আপনার হ্যামিং কোড এমনভাবে 3টা বিট ইন্ট্রোডিউস করছে যে এই 3টা এই টোটাল 7টা বিটের মধ্যে যে কোনো একটা যদি ফ্লিপ হয়ে যায়, ইউ ক্যান ফিগার আউট এক্স্যাক্টলি কোন লোকেশন ইররটা হয়েছে, অ্যান্ড দেন ইউ ফ্লিপ দ্যাট, যাতে করে আপনার ডেটাটা কারেক্ট আসে। তবে স্যার, হ্যাঁ, হ্যাঁ বল। স্যার এই ভেন ডায়াগ্রামটা যে আঁকলেন স্যার, এই ভেন ডায়াগ্রামটার যে সার্কেল গুলো অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করতেছে? সার্কেলগুলো আসলে কিছু রিপ্রেজেন্ট করতেছে না, মানে আমরা আম, আসলে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই লোকেশনটা যাতে ফিগার আউট করতে পারি সেইটার জন্য আর কি, মানে আমরা ডিকোডিং যাতে করতে পারি সেইভাবে আঁকানো হয়েছে। ঠিক আছে, যে মানে ধরেন এই যে আমার এই সার্কেলে ইরর হয়েছে কিন্তু এই সার্কেলে ইরর হয় নাই, ইত্যাদি ইত্যাদি, এই ইনফরমেশনগুলো যাতে আলাদা আলাদা করে করা যায় সেই জন্য। তো এই সার্কেলগুলো আসলে ধরেন আমরা প্যারিটি, আপনি বলতে পারেন যে আচ্ছা আমরা প্যারিটিগুলো যে কম্পিউট করছি সেইগুলা বের করার জন্য যে সার্কেলটা সেইটা আর কি। ঠিক আছে, তো মানে সেটাকে হায়ার ডাইমেনশন বা হচ্ছে হায়ার ভ্যালুর জন্য, যেমন হচ্ছে 4টা সার্কেল দিয়ে যে ভেন ডায়াগ্রামটা হ্যাঁ, একটু বানানো হয়, ডিফিকাল্ট হয়ে যাবে। ঠিক আছে, ছোট তখন একটু ডিফারেন্ট। একটু ডিফিকাল্ট হয়ে যাবে, বাট মানে ধরেন হ্যামিং কোডটা 7 বিটে বোঝার জন্য খুবই ভালো এটা। ঠিক আছে, মানে ধরেন ইরর কারেকশন প্রথম কথা আম, হচ্ছে যে এগেইন ম্যাথমেটিশিয়ানস, ঠিক আছে, তারা তো এগুলো জেনারেলাইজ করে ফেলছে এবং এগুলো পুরাটাই ধরেন আপনার ম্যাট্রিক্স ট্যাট্রিক্স দিয়ে সব করছে। ঠিক আছে, এগুলো যে সব লিনিয়ার কোড বলে পড়ছেন কিছুটা, তো মানে আপনি স্পেসিফিক্যালি পড়ছেন কিছুটা। তো ধরেন ম্যাথমেটিক্যালি তো জেনারেলাইজ করা খুব ইজি, বাট আই লাইক দিস এক্সাম্পল বিকজ এই 7 বিটে খুব সুন্দর করে এটা ভিজুয়ালি দেখানো যায় যে কিভাবে 7টা বিটের যে কোনো একটা ইস্যু হইলেই সেটাকে আর কি ধরে ফেলতে পারে যে কোথায় ইরর হয়েছে। এবং দিস অলসো এক্সপ্লেইনস যে দেখেন আপনার এখানে আম, মানে কি বলে, এইখানকারও উইকনেস আছে। ঠিক আছে, এই উইকনেসটা কি এটা কিন্তু আপনি দেখলেই বুঝতে পারবেন। যেমন যদি মাল্টিপল জায়গায় ইরর হয়, যেমন এইখানে আর এইখানে যদি ইরর হয়, ঠিক আছে, তো তখন হচ্ছে এইটা হচ্ছে 1 হয়ে গেল, এটাও যদি 1 হয়ে যায়, তখন কি হয় দেখি, ভুল হচ্ছে এই দুইটা। বাট আমরা যদি দেখি আমরা দেখতে পাচ্ছি যে আচ্ছা এইখানে ইরর আছে, এইখানেও ইরর আছে, বাট এইখানে ইরর নাই, কারণ এইখানে ইভেন প্যারিটি আছে। তো তার মানে আমরা কি বুঝবো, এইটা এবং এইটার ইন্টারসেকশনে ইরর আছে, বাট এই এইটার মধ্যে কোনো ইরর নাই। তার মানে কোথায় ইরর আছে, এক্স্যাক্টলি এইটা। তো আপনি ঠিক ঠিক করতে যায় বলবেন যে আচ্ছা তার মানে এইটা ভুল হয়েছে, তাইলে এইটা 1 হবে। বাট দেখেন আপনি যেই 2 জায়গায় ভুল ছিল ওইটাকে কারেক্ট না করে ঠিক করছেন আর কি, যেই বিটটা ঠিক ছিল ওইটাকে উল্টা আরো ভুল করে দিচ্ছেন। ঠিক আছে, তো হ্যামিং কোড মাল্টিপল ইরর কারেক্ট করতে পারে না। ঠিক আছে, মাল্টিপল ইরর কারেক্ট করতে পারে না। ওকে, বাট অ্যাটলিস্ট সে আহ, মানে কি বলে, একটা ইরর হইলে 7টা বিটের মধ্যে একটা ইরর হইলে সে কারেক্ট করতে পারে। ইনফ্যাক্ট আপনারা যদি দেখেন যে 3 Blue 1 Brown-এর একটা ভিডিও যদি দেখেন এই হ্যামিং কোড নিয়ে বেসিক্যালি ইরর কারেকশনের, দেখবেন একটা ভিডিও আছে, সে তো আরো সুন্দর করে ভিজুয়ালাইজ করে দেখাইছে। তো ওইখানে হচ্ছে হ্যামিং কোডের সেকেন্ড ভার্সনটা, সেটা হচ্ছে যে সেকেন্ড ভার্সন বলতে আর কি হ্যামিং কোড ওই যে 2 টু দি পাওয়ার n-1, তো 7 বিটের আছে, 15 বিটের আছে, 31 বিটের আছে, এটসেট্রা। তো এই যে 15 বিটের যেটা আছে, 15 বিটের ওইটাও বেসিক্যালি হচ্ছে যে আপনার বেসিক্যালি পুরা 15 বিটের মধ্যে কোনো একটা জায়গায় যদি ইরর হয় তাইলে আর কি ধরে ফেলতে পারে। কারণ আমাদের আসলে টু বি অনেস্ট এখনকার যে সিস্টেমগুলো আছে মোটামুটি 7 বিটে একটা ইরর হবে এটা খুবই রেয়ার। ঠিক আছে, হয় বাট মানে মোর দেন 1 ইরর হবে এটা খুবই রেয়ার। তবে হইতে পারে, তবে ধরেন মোর রিয়েলিস্টিক হচ্ছে 1 বিট ইরর হইলে আউট অফ 15 বিটস। তো এইখানে আরেকটা এক্সট্রা বিট অ্যাড করা হয়, 16 বিট, যেটা সো টোটাল 16 বিট হইলো মানে 2 বাইট। তো এই 16 বিটস এর লাস্ট বিটটা অ্যাড করা হয় শুধু যে এইটা বলতে পারে না যে কোথায় ইরর হইছে, মানে কারেক্ট করতে পারে না, বাট ইট ক্যান ডিটেক্ট যে মাল্টিপল ইরর হইছে কিনা, মাল্টিপল বিট ফ্লিপ হইছে কিনা, মোর দেন 1 ইরর হইছে কিনা, এইটুকু সে বলতে পারে। ঠিক আছে, তো মানে ইরর ডিটেক্ট করতে পারে বাট কারেক্ট করতে পারে না মাল্টিপল ইরর আর কি, মানে দুইটা দুইটা বিট পর্যন্ত। 3 বিট 4 বিট হইলে আবারও এগেইন পারবে না ঠিক করতে। ঠিক আছে, তো 16 বিটের মধ্যে 1 বিট হইলে, 1 বিট ইরর হইলে কারেক্ট করতে পারে। ঠিক আছে, আর ইরর না হইলে তো খুবই ভালো।
2 বিট ইরর হইলে সে জানে না যে কোথায় ইররটা হয়েছে, বাট সে জানে যে আমাদের এখানে গ্যাঞ্জাম আছে, ফেচ দ্যাট 2 বাইটস এগেন। ঠিক আছে, এবং এই মেকানিজমটা বেসিক্যালি আমাদের অ্যাকচুয়ালি ইউজ করা হয়। ঠিক আছে, প্রতি বাইট পাঠানোর সময় এভাবে করে প্যারিটি চেক মিলায় মিলায় আর কি পাঠানো হয় আর কি, ডেটা সেন্ড করার সময়। ঠিক আছে, তো এগুলো হয় একদম হার্ডওয়্যার লেভেলে হয়ে যায়, মানে ধরেন আপনি যে ইনফরমেশন পাঠাচ্ছেন সেই ইনফরমেশন পাঠানোর আগে যে মানে এইভাবে করে আর কি র্যাপিং ট্যাপিং করে পাঠানো হয় আর কি। তো হ্যামিং কোড ইজ ভেরি নাইস, এটার আর কি আপনাদের ধরেন 7 বিটের এক্সাম্পলটা দেখাইতে পারলাম, বাট হ্যাঁ আপনাদের হচ্ছে যে 15 বিটেরটা এইভাবে ভিজুয়ালি হয়তো এই মানে ভেন ডায়াগ্রাম দিয়ে দেখানো খুবই ডিফিকাল্ট। ঠিক আছে, তো ইন- হ্যাঁ, তো এখন আপনাদের হচ্ছে যে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ওই মানে 3 Blue 1 Brown এর ভিডিওটা দেখতে পারেন যে ইরর কারেকশন অ্যাকচুয়ালি কেমনে কাজ করে। তো যাই হোক, আমাদের এই হ্যামিং কোড থেকে ইন্সপায়ার্ড কিন্তু আরেকটা কোয়ান্টাম কোড আছে। ঠিক আছে, ওইটা ওই একই সময় শোর কোড যে সময় দিছে সেই সময়, তো এটা হচ্ছে স্টিন কোড। এগেইন কোয়ান্টাম কোডের এটা হচ্ছে অ্যাকচুয়ালি 7 কিউবিট ইউজ করে। ঠিক আছে, 7 কিউবিট ইউজ করে 1 কিউবিট ইনফরমেশনকে প্রোটেক্ট করে। ঠিক আছে, 1 কিউবিট, নট এখানে দেখেন 4 বিটস কে প্রোটেক্ট করতো, এখানে 7 কিউবিট হচ্ছে মাত্র 1 কিউবিট ইনফরমেশনকে প্রোটেক্ট করে। কারণ 1 কিউবিট অ্যাকচুয়ালি মোর ইনফরমেশন স্টোর করে 1 বিটের চেয়ে। তো যাই হোক, এখন স্টিন কোড বেসিক্যালি ইন্ডাস্ট্রিতে স্টিন কোডের কি বলে ভার্সন ইউজ করা হয়। ঠিক আছে, যেটা হচ্ছে যে মানে কারণ শোর কোডের লাগে 9 কিউবিট, স্টিন কোডের লাগে 7 কিউবিট। বেয়ার মেটাল স্টিন কোড কিন্তু ইউজ করা হয় না, 7 কিউবিট দিয়ে প্রোটেক্ট করেও আসলে কোনো লাভ নাই, কারণ আপনার ইরর আসলে আরো অনেক বেশি হয়। তো বাট অ্যাটলিস্ট আর কি এটাকে ফ্রেমওয়ার্ক হিসেবে বেশি ইউজ করা হয়, কারণ দিস ইজ মোর এফিসিয়েন্ট। ঠিক আছে, 9 কিউবিটের চেয়ে 7 কিউবিটে যদি প্রোটেক্ট করা যায় তাহলে আরো বেশি মোর এফিসিয়েন্ট। ঠিক আছে, দিস ইজ স্যার এই অলমোস্ট 7 কিউবিট দিয়ে কি একেবারে কমপ্লিটলি করা যায়, মানে এক এরর ফ্রি করা যায়? এক কিউবিটের মধ্যে যত ধরনের ইরর পসিবল সব ধরনের ইরর কারেক্ট করা যায়। ঠিক আছে, আচ্ছা। মানে ধরেন 1 কিউবিটটা, মানে ধরেন আপনি যদি চিন্তা করেন যে আমরা একটা কিউবিটকে আম, হচ্ছে যে এরকম ভাবে ব্লক স্ফিয়ারে আঁকাইছি। ঠিক আছে, তো এখন আসলে জিরো না, ধরেন এরকম কোন একটা ডিরেকশনে হয়তো আর কি আপনার স্টেটটা আছে। তো এখন এটা যদি ইরর টিরর হয়ে অন্য কোনো দিকে ঘুরে যায় বা হচ্ছে যে ইনফ্যাক্ট মিক্সড হয়ে যায়, তারপরেও আপনি কারেক্ট করতে পারবেন। মানে মেজারমেন্ট হয়ে গেল 7টা কিউবিটের মধ্যে একটা কিউবিট যদি মেজারমেন্টও হয়ে যায়, তারপরেও আপনি কারেক্ট করতে পারবেন। ঠিক আছে, মানে সিঙ্গেল সিঙ্গেল কিউবিট ইরর সে বাকি 6টা থেকে রিকভার করে ফেলতে পারে। ঠিক আছে, অ্যান্ড দ্যাট ইজ বেসিক্যালি কোয়ান্টাম ইরর কারেকশন। এখন কেমনে করে সেগুলো নিয়ে পড়বো। স্টিন কোডটা একটু পরে। ঠিক আছে, শোর কোডটা আর কি ভেরি ইজি রিলেটিভলি, মানে ধরেন স্টিন কোডের চেয়ে। তো এটা হচ্ছে রিপিটেশন কোডের উপরে বেস করে করা। তো মানে রিপিটেশন কোডে কি হয়, রিপিটেশন কোডে হচ্ছে যে 1 বিটকে 3 বিটে 3 বার রিপিট করা হয়। আর শোর কোডে বেসিক্যালি 9 কিউবিট আসতেছে, কারণ ওই 3 বিট গুলাকে ধরেন আরো একবার করে রিপিট করবেন, মানে একবার হচ্ছে এক্স ইররের জন্য রিপিট করবেন আর একবার জেড ইররের জন্য রিপিট করবেন। ঠিক আছে, তো তাইলেই আর কি হয়ে যায়। তো যাই হোক, এখন এক্স্যাক্টলি কেমনে কি হয় ওই ডিটেলসে পরে যাব। বাট মানে আজকে আমার ধরেন উদ্দেশ্য ছিল আপনাদেরকে এই যে ক্লাসিক্যাল ইররের ওয়ার্ল্ডটা আর কি ঘুরে দেখানো। ঠিক আছে, যে আসলে কি কি হয় না হয় এখানে। ঠিক আছে, তো এই ঠিক আছে, আপাতত আজকে এইটুকুই থাকুক। নেক্সট দিন আর কি আমি আপনাদেরকে হয়তো ইরর কারেকশন মানে কোয়ান্টাম সাইডেই আর কি একবারে নিয়ে যাব। ঠিক আছে, কিভাবে কি করা যেতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কোয়ান্টাম ইরর কারেকশন পসিবল না, এটার আরেকটা রিজন ছিল যেটা মানুষজন বিশ্বাস করতো, যে এই যে ধরেন রিপিটেশন কোড ইউজ করতেছেন, আপনি এক জিনিস একটা বিটকে 0 হোক বা 1 হোক কয়েকবার রিপিট করতেছেন। ঠিক আছে, তো বা সহজ কথা সেম ভ্যালু 2-3 বার বলতেছেন, ক্লোন করতেছেন। তো কিউবিটের ক্ষেত্রে কিন্তু আপনি 1 কিউবিট ইনফরমেশনকে ক্লোন করে 3 বার পাঠাইতে পারবেন না, কারণ নো ক্লোনিং থিওরেম। ঠিক আছে, সো এইটাও একটা বড় চ্যালেঞ্জ ছিল যে আচ্ছা ক্লোন করা যাবে না, তাইলে আবার ইরর কারেকশন কেমনে করা পসিবল। তো এখানে আবার এন্ট্যাঙ্গেলমেন্ট ইউজ করে করতে হয়। ঠিক আছে, তো যাই হোক, ডিটেলসের ভিতরে পরে ঢুকবো নেক্সট ক্লাসে, বাট আজকে হচ্ছে বেসিক্যালি ইরর কারেকশনের প্রাইমার, যে ইরর কারেকশন কেমনে কাজ করে এই। ঠিক আছে, তো এই আর কি, কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, আর না থাকলে আই গেস এখানেই আজকে বিরতি। স্যার গত দিনের ল্যাব টেক আপলোড করে দিন। গতদিনের ল্যাব আপলোড করি নাই।
মনে হয় আপলোড না স্যার, করছি তো। আজকে দেখি নাই তো স্যার। না, আপলোড করছি তো আই থিঙ্ক। Perhaps one of the greatest advancements in physics occurred during the সরি। ও আচ্ছা, পাবলিশ হয় নাই। আচ্ছা, আপলোড হয়েছে বাট পাবলিশ হয় নাই। ঠিক আছে। হুম। আচ্ছা, পাবলিশ হয় নাই। তো আচ্ছা, এখন দেখেন তো পান কিনা। মানে আবার সেপারেটলি পাবলিশ করতে হয়, তো এটা খেয়াল করি নাই যে পাবলিশ হয় নাই। আই থিঙ্ক এখন পাবেন, আই গেস। পাবলিশ করছি তো, সো চলে আসবে। ঠিক আছে। স্যার এখন আসছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সরি, পাবলিশ করা হয় নাই। স্যার, স্টিন কোডও কি রিপিটেশন ফর্মালিজম ইউজ করে? না না না, রিপিটার ওটা ফর্মালিজম? ওটা হচ্ছে হ্যামিং কোড, বেসিক্যালি হ্যামিং কোডের কোয়ান্টাম ভার্সন বলতে পারেন। ঠিক আছে, হ্যামিং কোড যে কাজটা করে, যে এইখানে যেটা এক্সপ্লেইন করলাম না, এইটাকে হচ্ছে হ্যামিং কোড বলে। তো এইটার কোয়ান্টাম ইকুইভ্যালেন্ট বলতে পারেন স্টিন কোড। ঠিক আছে। তো আম, হ্যাঁ, ওকে। আর হচ্ছে রিপিটেশন কোডের ইকুইভ্যালেন্ট বলতে পারেন হচ্ছে শোর কোড। ঠিক আছে। তো শোর কোড হচ্ছে কাইন্ড অফ রিপিটেশন কোড ইউজ করে, আর স্টিন কোড হচ্ছে বেসিক্যালি হ্যামিং কোডের উপরে বেস করে করা। ঠিক আছে। তো মানে এখানে হচ্ছে যেটা করবে সেটা হচ্ছে আপনাদেরকে আহ, এবং মানে আপনাদের হচ্ছে যে সিএসএস কোড বলে, মানে নট এইচটিএমএল সিএসএস তা না, এটা হচ্ছে ক্যালডার ব্যাংক, স্টিন আর শোর। ঠিক আছে, কোন এস আগে কোন এস পরে জানি না। তো এই তিনজনের নামে আর কি সিএসএস কোডস বলতে যেগুলোকে বোঝানো হয়। বেসিক্যালি ক্যালডার ব্ল্যাঙ্ক হচ্ছে যে এদেরকে আর কি জেনারেলাইজ করছিল। তো সিএসএস কোড হচ্ছে বেসিক্যালি আপনার কাছে যদি দুইটা ক্লাসিক্যাল কোড থাকে, সেম সাইজের, মানে ধরেন দুইটাই হচ্ছে 7 বিটের ক্লাসিক্যাল কোড, ওইটা থেকে ইউ ক্যান মেক ওয়ান কোয়ান্টাম কোড। ঠিক আছে। তো এই ধরনের কোডগুলাকে আর কি হচ্ছে যে সিএসএস কোড বলে। তো শোর হচ্ছে যে দুইটা রিপিটেশন কোড ইউজ করছে, সেম কোডই দুইবার ইউজ করছে। আর স্টিন হচ্ছে আরেকটু ক্লেভার, ও হচ্ছে হ্যামিং কোডের সাথে হ্যামিং কোডের মানে মিরর ভার্সন ইউজ করছে। ঠিক আছে। তো সেটাতে আর কি 7 কিউবিটে, মানে ও আরো 2টা কিউবিট কমাইতে পারছে আর কি এইভাবে করে। ঠিক আছে। তো এই ধরনের কোড গুলাকে বলা হয় সিএসএস কোডস, মানে এটা একটা বড় ক্লাস অফ কোডস, জেনারেল কোড আর কি। ঠিক আছে। এবং ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিতে সিএসএস কোড গুলাই ইউজ করা হবে। সিএসএস কোডেরও আবার মানে অনেক বড় ক্লাস, এটার অনেক সাব ক্লাস আছে। তো এইটারই একটা সাব ক্লাস আর কি ইরর কারেকশনে ইউজ করা হয়। ঠিক আছে। তো হ্যাঁ, এই আর কি। ঠিক আছে। ওকে। তো ঠিক আছে, আপনাদের সাথে সোমবারে দেখা হবে ইনশাল্লাহ। ওই দিন হচ্ছে যে আমরা ভিতরে ডিটেলসে যাবো আর কি, শোর কোডের ভিতরে। Okay? ঠিক আছে। ভালো থাকেন তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।